Assalamu alaikum. Hello everyone. Welcome to my YouTube channel. I am Ryan Sadiq Tuhin and I am owner of this Tangale Pachal YouTube channel. I am regular content creator of this channel. Assalamu alaikum. কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। টাঙ্গাইল প্যাচাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। কি আছেন আপনারা? আশা করতেছি আপনারা বাবা কি মেলা ভালো আছেন। আচ্ছা, ইংলিশেও কইলাম, শুদ্ধ ভাষায় কইলাম, আঞ্চলিক ভাষায় কইলাম। আচ্ছা, কোন ডান্নের কাছে একটু মজা লাগলো কইছে? জায়গা ক্ষেত্রে, জায়গা বিশেষে, ক্ষেত্র বিশেষে এক জায়গায় একভাবে কথা কন লাগে। আচ্ছা, আজকে এই কথা নিয়েই কথা কমো। কিভাবে? আজকে কইল উল্টা উল্টা কথা কমো। ধরুন একবার কমো আঞ্চলিক ভাষায়, একবার কমো শুদ্ধ চলিত ভাষায়। তো আপনারা এবারেই দেখুন জানি, কারণ আজকে কিছু জায়গা আছে যে জায়গাগুলো নাই মনে করেন যে শুদ্ধ ভাষা না কইলে হবেই না। সো আজকে ইংলিশে কমু, বাংলা কমু, ব্যাগটা মিক্সড করে কমু, একটা মনে করেন জগা খিচুড়ি। তো এই ভিডিওটা মজা লাগবো। আর আজকের ভিডিওটা কালগণিকা জানুন, জাগো মেলা হাউস, মেলা শখ, কণ্ঠ বেচা খাবো। ধরুন কণ্ঠ বেচা খায় কেরা কেরা? কল সেন্টারে যারা জব করে, তার বাদে মনে করেন যে রেডিওতে যারা জব করে, তার বাদে যারা বিভিন্ন কভার করে, মানে ভিডিওতে আবো না কিন্তু মনে করেন যে অডিও থাকবো। তো হ্যাঁ গো কনিকা, যারা যারা তাদের কণ্ঠ বিক্রি করে খেতে চান বা তাদের এই ভয়েসটাকে মানুষের কাছে অকাতরে বিলে দিতে চান, এমন কিছু জব যেমন কল সেন্টার এবং রেডিও স্টেশন। সো এরকম জায়গাগুলোতে যেখানে ভয়েসকে প্রাধান্য দেওয়া হয়। তো আজকে কথা বলবো A to Z। আজকে A to Z কথা বলবো কল সেন্টার নিয়ে। সো আরেকদিন কথা বলবো সেটা আরজে বা রেডিও স্টেশন নিয়ে। সো আজকে আমার লাইফে আমি যে কল সেন্টারে জব করেছি, আমার সকল অভিজ্ঞতা, কল সেন্টারের সকল অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। এবং আপনারা A to Z সম্পূর্ণ ভিডিও যদি দেখেন, তবে আপনাদের কাছে কল সেন্টার সম্পর্কে যতগুলো প্রশ্ন বা যতগুলো বা আইডিয়াস আছে, সকল আইডিয়াসগুলো আপনারা পেয়ে যাবেন কল সেন্টার সম্পর্কে সকল ইনফরমেশনগুলো। সো বেসিক্যালি আজকে শুরু থেকে শুরু করব। তয় করার আগে একটা মজার কথা কম, বুঝছেন? মজার একটা ঘটনা আছে। যারা যারা মধ্যবিত্ত ফ্যামিলি হলে হ্যাঁ গত মনে করেন যে পড়াশোনা কইরা বইয়া থাকলে ভাড়া, হ্যাঁ গত বাড়িতে কয়দিন বই থাকবো এটাই আমার কোন। অনার্স মাস্টার শেষ কইরা যদি কোনো চাকরি বাকরি না করা হারে, হ্যার সে দুঃখ কি আর জীবনে আছে? আমার মনে হয় না যে হ্যার সে জীবনে আর দুঃখী কোনো মানুষ আছে। এখন পড়াশোনা শেষ কইরা, মেলা মাসে পড়াশোনা শেষ কইরা বিভিন্ন চাকরি দেখান দেয়। আর মেলা মানুষ আছে যার না মনে করেন যে মাস্টার্স শেষ করার আগে অনার্স থেকে ওই চাকরি দেখান দেয়। ধরুন আমি হেবা একটা মানুষ, মধ্যবিত্ত পরিবারে যারা জন্মগ্রহণ করছেন তারা তো জানেন যে পড়াশোনা কইরা হাইরা বাপ মায় কষ্ট করে পড়াইয়া যদি চাকরি বাকরি না করা হয় তাহলে যে কি বারোটা যাতা এরা তো বুঝতেছেন। তো এবার মনে করেন যে আমার বেলায় হয়েছে, এখন বইয়া রয়েছি, চাকরি বাকরি না করলে কি হয়। তো আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স আজকে আপনাকে শেয়ার করবো। মনে করুন যে আমার ঘটনা আমি কইতাছি, কল সেন্টারের ঘটনা, কিভাবে কল সেন্টারে চাকরি নিলাম। পড়াশোনা অনার্স শেষ করছি। তো অনার্স শেষ করার বাদে মনে করেন তো বালাই সময় বই থাকা নাকি, মাস্টার্সে জাতীয় ভার্সিটি থেকে পড়াশোনা করলে পারা, তাহলে তো মনে করেন যে মেলা সময় খালি বইয়া কাটান লাগে। তো আমি আবার ওই যে বিডি জবস নামে যে জবসের একটা অ্যাপ্লিকেশন আছে, হিন্দি থেকে ওয়েবসাইট আছে, হিন্দি থেকে অ্যাপ্লাই করছিলাম জবসে, বিডি জবসে। অনুকা মেলা চাকরি বাকরি নিকে, ব্যাংকের চাকরি নিকে অ্যাপ্লাই করছিলাম, মেলা কিছু নিকে অ্যাপ্লাই করছি। এখন অ্যাপ্লাইটা কোন সময় করছি, ঠেলাই ফেরা করছি। আব্বা আম্মাই কইতাছে যে তাহলে চাকরি বাকরি করবি না, এখন বই আর চাকরি বাকরি করোই, ডাংসি হয়ে গেছিস গা, বড় সর হয়ে গেছিস গা, চাকরি বাকরি করবি না। এখন আমি কইলাম চাকরি বাকরি তো করন নাকবই। তার বাদে কইতেছে না চাকরি তো করন নাকবো, তাহলে এখন দেখ কিবা করবি কি করবি। আমি কই চাকরি না তো ওয়ান টাইমের খেলা,
চাকরি পাওয়ার তো কোনো ব্যাপারই না, আমার 2 মিনিটের ব্যাপার না চাকরি পাওয়া, দুনিয়াতে কি চাকরি পাবা, এই কথা কিনা কইছি না। তার 3-4 দিন আগে আমি যে বিডি জবসে অ্যাপ্লাই করছিলাম, কল সেন্টারে অ্যাপ্লাই করছিলাম। আর কল সেন্টারে কইলাম না, নামটা কইলাম না, তো আমি ওই প্রতিষ্ঠানে থেকে আমার মনে করেন যে ফোন আইসা, মেসেজ আইছে যে আপনি সিলেক্টেড হইছুন, না সিলেক্টেড না, আপনার ভাইবা পরীক্ষা আছে, আপনি এত তারিখে ঢাকা আইফোরন। আমি তো টাঙ্গাইল বাড়ি। আম্মা আব্বা যেদিন কইছে চাকরি বাকরি করবি না, তখন তো ডিসি ঠেলা যে চাকরি বাকরি ওয়ান টাইমের ব্যাপার। ঠিক ওই দিন রাইট কইরাই আমার ফোনে মেসেজ আইছে, ক্রিং মেসেজ আইয়া হেরা পরে লেখা দিছে যে আপনার তো ভাইবা। আমি তো কইলাম যে আজব কারবার, তো ভালাই হয়েছে। যে সময় আব্বা আম্মার কাছে দিলাম ঠেলা, ডায়লগ মারলাম, সেই দিনকে রাইট করে আমার চাকরির নিগে ডাক পড়ছে। আমি তো একবার তপ্তা নিয়ে গেলাম গাছটা খুশিতে। তার বাদে কি হইলো, কাহিনীটা কি হইলো, চাকরির জন্য অ্যাপ্লাই যখন করেছিলাম তখন আমার মাথায় এটা ছিল যে আমি জবটা করব, এখন কিন্তু করতেই যে হবে আমার, মানে সেটা আমার জানা ছিল না। সো বেসিক্যালি তো এখন বাপে তার বাদের দিন এখন আমি সকালে ঘুমতানে ওইটাই কইতেছি, আম্মা আজকে আমার চাকরি নিয়ে ডাকছে। কি করস তুই, চাকরি আর তুই সোজা মস্কারি করস আমাকে? আব্বা আমারে কইলাম, আব্বা আমার তো বিশ্বাস করে না যে আইসে, মেসেজ আইসে বা ডাকছে। তখন আমি কইতেছি না, আমার এই যে 10 মিনিটের মধ্যে আমার রেডি ঢাকা জানাবো, কারণ আমার 10টার সময় তো ইন্টারভিউ, সকাল বাজে 7টা। ঢাকা গেতে টাঙ্গাইল তো নেই, মনে করেন যে টাঙ্গাইলের একটু ভিতরে সখীপুর, তো কারণ গেতে সময় তো 2.5 ঘন্টা 3 ঘন্টা নাগবই সকালে। তো সময় যদি নাগে এখন তাহলে তো 7টার সময় থেকে তো বাইরে নাগবো। কারণ আব্বা আম্মা তো বিশ্বাস করে না, আমি দুমালে খালি খুসখুস কইরা শেপ টেপ কইরা তারা হোতা কইরা মনে করেন যে কাপড় চোপড় যা চাল আয়রন দুমালে কইরা ওই 10-15 মিনিটের মধ্যেই গাও গোসল দিয়ে রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আমি ঢাকা মেলা করলাম চাকরি নিয়ে। কয় চাকরি হুদাইতে কোনো গেতাছ সেটা কোনো কি ইষ্টিবাড়ি গেতাছ নিয়ে এরকম? আমি কই না, ইষ্টিবাড়ি যাবো কে নিকে, আমার চাকরি হয়েছে। তো মনে হয় কইলাম না, আমার চাকরি পাওয়া কি ওয়ান টাইমের ব্যাপার। আমি কইছি তো এই যে দেখো হাসাছি চাকরি পাইছি। তার বাদে বিশ্বাস তো করেই না, আমি তো ব্যাগ নিয়ে বাইরে এলাম, বাইরে মনে মানে 10টার সময় আমার ইন্টারভিউ। এখন তার বাদে আমি বাইরটা থেকে বাইরে এলাম, বাইরটা থেকে বাইরে বাসে উঠটা মেলা করলাম। এখন বাসে উঠতে গেতাছি, বাসে চইরা বয়ে ভাবতাছি। একটু বাদে আম্মা ফোন দেয়, কয় আসলে তুই কোনো গেতাছস? কছে হাজাহাজি কছে কোনো যাস? আমি কই চাকরি পাইছি না, আপনারা তো খালি দোয়া করেন। পরে একটু পরে গেতাছি, আবার একটু বাদে আব্বা ফোন দিচ্ছে, কয় কোনো গেতাছ হাজা করে কছে? আমি কই না আব্বা চাকরি পাইছি, আসলে আমি চাকরি নিয়ে ইন্টারভিউ দিবার গেতাছি। এখন চাকরি ইন্টারভিউ দিবার গেতাছি। তার বাদে আবার গেতে আসি করে এই বাসের মধ্যে 3-4 বার ফোন দেয়া হেলাইছে যে কোনো গেতাছস। উত্তরা পার হওয়ার পরে কোনো কাজে একটা জ্যাম বাচ্চাল গো, ওই জ্যামটা বাচ্চাল আমার আবার ইয়াসাল ওই খিলক্ষেত আসাল আমারই অফিস। তো খিলক্ষেত অফিস আসাল। এখন এয়ারপোর্টের পরেই তো তখন একটা জাম বাচ্চে, এর মধ্যে 10টা ভার হয়ে গেছে আমার। পরে আমি ফোন দিছি, পরে ফোন দিয়ে কইতাছি যে স্যার আমার তো আইতে মেলা দেরি হইতাছে গো, আমি তো টাঙ্গাইল তো নেই আইতাছি, আমারে একটু যাবার দিন জানি। কয় হ্যাঁ আপনার ভাইবা ইন্টারভিউ হইতাছে এই কটা সময়, আপনি দেরি করে আইতাছেন, এটা হবো না। আমি কই প্লিজ বুঝার চেষ্টা করুন, আমি এত দূর তনে আইতাছি, এখন আমার এই করুন। ঠিক আছে তুমি তাহলে আপনি তাহলে আসেন, দেখি কি করা যায়। আমি তো ঘাবড়ে গেলাম গা, কই হাই রে হাই, এত বড় একটা চাকরি, এখন প্রথম একটা চাকরিতে যাবো, তার বাদেও এই অবস্থা। বাদে আমি যাইয়া হেরা নামলাম বাসের তনে। নামার পরে এখন অফিসে ঢোকার আগে এখনকার দেখি যে কাগজপাতি গুনা চাইছে, হ্যান্নার মেইন কপি গুনা আছে, হ্যান্নার তো ফটোকপি করার লাগবো। ফটোকপি করবার নিকে আধা মাইল দূরে আইটা যাইয়া ফটোকপির দোকান বিরসাই। আমি তো চিনি না জানি না, ওই খিলক্ষেত নাইমা হাইরা ফটোকপির দোকান খুঁজতাছি। ফটোকপির দোকান খুঁজা পাই না কি যে একটা বিচ্ছিরি কারবার। পরে এক সময় পাইলাম,
ফটোকপির দোকান থেকে ফটোকপি করলাম, এর মধ্যে আমার বন্ধুরে ফোন দিলাম, বন্ধু, আমার বন্ধু আসসালাম, নাম সজীব, বললাম বন্ধু সজীব তুই কোন আসস, আমি তো অফিসটা চিনি না, তুই আমার তাড়াতাড়ি অফিসে নিয়ে যা। কয় কোন অফিসের কথা বলছিস তুই? আমি বলছি যে ওই অফিস। ও ওই অফিসে তো আমার অনেক ফ্রেন্ডস জব করে, তো তাহলে তুই কি জব করবার চাস? তুই কি পারবি? তুই যে আইসব মানুষ। আমি কই, আমি যদি না পারি দুনিয়ার কেউ পারবো না, আমি জিদ করে আইসি বাড়িতে থেকে, আমারও এখন এটা চান্স পাওয়ানি লাগবো। কয় ঠিক আছে তোকে নিয়ে যাব। কি বাপসাপ নিয়ে কথাবার্তা কইলো। পরে বন্ধুর আমার অফিসটা চিনাই দিল, হের কাছে ওই যে বুসকা পাতি থাকুন না যে ইটি, ওই রাইতে আবার বন্ধুর বাড়িতে থাকো না, কারণ পরে বুসকা পাতি ব্যাগ কিছু দিয়ে দিলাম, হ্যাঁ দিয়ে দিলাম, বললাম তুই এনে নিয়ে যা, আমি ইন্টারভিউ দেওয়া যায়। তার বাদে আমি গেলাম হে অফিসে যখন ঢুকতাছি, ওরে ভাই রে ভাই, ঢুকবার দিব নাকি কি নাকি। পরে এখনকার অন্যকার ঢুকা গেলে প্রতি ইয়ের মধ্যে গেলাস ফিঙ্গার দেন নাগে আইডি কার্ড শু করার নাকি, পাসপোর্ট নাকি, নানানটা। তো হাইফাই মানুষের হাইফাই কারবার বুঝুন না। তার মধ্যে এখন ওই অফিসে ঢোকার সময় দাঁড়ান কইতেছে, আর নাকি নিয়ে গেছেন, দাঁড়ান কইতেছে আপনি কিসের জন্য এসেছেন? আমি বললাম যে আমি ইন্টারভিউ দিতে এসেছি। তো বালাই ইন্টারভিউ দিবার নিয়ে গাইছেন, তাহলে আপনি দেন বায়োডাটা শু করুন। পরে যে এই অ্যাপ্লিকেশন ফর্ম হেড না শু করলাম, দেখাইলাম, হ্যাঁ ঠিকই আছে, তাহলে পরে সেই হ্যাগো আইডি কার্ড দিয়ে পাঞ্চ করে দিল। আমি ভিতর দরজা ফরক করে ফারাক হয়ে গেল, দরজা হয়ে গেল। আমি ভিতরে এখন দিলাম, কয় ওই পাশে আপনাদের ওই পাশে সকল ক্যান্ডিডেট বসে আছে, আপনি সেখানে গিয়ে বসে থাকুন। হ্যাঁ, সকাল 10টা, তখন 10:30 বাজে গেছে গা। তো 10টা ওই টাইমে যাইয়া হিরা একটা ঘরে ঢুইকা হিরা, বাবার বাবা দেখি যে হাই ফাই অবস্থা, এই অবস্থা ঢুইকা হিরা দেখি যে মেলা ইয়াং সুন্দর সুন্দর স্মার্ট মেয়ে, স্মার্ট ছেলে এসে সেখানে বসে আছে। তো আমার অবস্থা কি, আমি তাড়াহুড়া করতেছি, টেনশন করতেছি, মোড় থেকে আমি তো পুরো পেরেশানি কারবার। আব্বা আম্মা ফোন দিতেছে, ফোন ধরতেছি না, যে অফিসে গেলাম। এখন যাই দেখি ব্যাকে বয়ে রয়েছে রিল্যাক্স মোডে, ঠ্যাঙের উপর পাও তুলে এভাবে বসে রয়েছে। আমার শৈল গামা, মানে আমি গাইমা অস্থির হয়ে গেছি, সোজা অস্থির হয়ে গেছে। আমাদের দেখে পরে কইতাছে আপনি কি খুব স্ট্রেস নিচ্ছেন, আপনার খুব টেনশন হচ্ছে তাই না, আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তারপর আমি বললাম যে ভাই আসলে আমি তো অনেক দূর থেকে এসেছি, আমার আসলে ইন্টারভিউর সময়টুকু পার হয়ে গেছে, আমি তো খুব টেনশনে আছি যে কি হয়। পরে হ্যাঁ কইল ভাই আমরা এই সকাল 8টা তনে আইয়া বই রয়েছি। ভাই আমাগো আবার কইছে সকাল 8টায়, হ্যাঁ 8টা তনে আইয়া বই রয়েছি। কি বলেন, আপনার 10টার সময় ইন্টারভিউ, আপনি 8টার সময় এসেছেন। বলে আমাগো মেসেজ দিয়ে কওয়া হয়েছে কি জানেন, আঙ্গো কওয়া হয়েছে 8টার সময়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনারা কি গেছুন, আন্নাগো কি ইন্টারভিউ তো ডাকসাল ভাইবা বলে ডাকছে, ইন্টারভিউ কিছু নিচ্ছে? কয় না। কয় নিবে? কোন সময় নিব? কয় নিব একটু বই, আপনি বইয়ে থাকুন। পরে আমি বইয়ে থাকলাম, আর ব্যাকের মুখ মিশায় থাকি। হ্যাঁ না, কি বাপ সাপ সহজা মানুষ, স্মার্ট চুলের কালার মালার করা, জিন্স প্যান্ট পরা, মানে একটা বিচ্ছিরি কারবার। বিচ্ছিরি বলা যায় না, স্মার্ট এক্সট্রা অর্ডিনারি বলা যায়। মজার বিষয় হইতেছে আমি খালি জানি এটা কল সেন্টার, কিন্তু হেনুকা কোনো কিছু উল্লেখ আসাল না যে এটা কোন কোম্পানির কল সেন্টার, এটা কি এয়ারটেলের না গ্রামীণের নাকি বিকাশ নগদ, কোনটার কল সেন্টার কিচ্ছুই জানি না। আর এটা জানার কথাও না, কারণ কোনো একটা কোম্পানি থেকে যখনকার কোনো কল সেন্টারের নিগা কোনো মনে করেন যে লোক নেয়, হিসুমকে কোনো হানে কয় না যে এটা নিগা যে নিব, তখন আমরা বেবাকেই বই রয়েছি, মনে করেন যে 15-20 জন বই রয়েছি। এখন ব্যাকে বই ভাবতাছি যে কল সেন্টার নাম তো আমরা তো কিছুই জানি না, তাহলে কি এর মধ্যে কী করবো। একজন আমার জিজ্ঞাসা করতেছে ভাই এটা কি এর কল সেন্টার? আমি কই কল সেন্টার তো এটা কি এর, এটা তো আমরা নিজেরাও জানি না। একটু পর পর একজন করে লোক আসে, একজন লোক এসে বলে যে সুল ভাই আপনি আসেন। একজন 2জন করে নেয়, নিয়ে ভেতরে নিয়ে যায়। যাওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা আর তারা ফিরে আসে না। মানে ফিরে আসে না বলতে তারা আর ফিরাই আসে না। কি ব্যাপার, তারা কই যায়? সবারই প্রশ্ন, যেই যায় সে আর ফেরত আসে না। তো এরকম আমার দেখা, আমি বসেছিলাম যখন,
তখন আমার সামনে 4-5 জন বসেছে, তাদেরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তারা আর ব্যাক আসে না। আমি তো অবাক হয়ে গেছি, কি ব্যাপার, হেরা যায় হেরা আহ না কে নিয়ে। তার বাদে এক সময় মনে করেন যে দেখতে দেখতে দুপুর হয়ে গেল গা। এই জায়গায় বই রয়েছি, দুপুর বাজে 1টা, নামাজের সময় এলো, খিদা নাইয়া গেছে গা, খাবার নিগা বাইরে যাওয়ার যান যাব বা খাবার নিগা বাইরে যান যাব না, কি আজাব না। মনে করেন যে খাবার নিগা বাইরে যান যাব না, উনুকাই বই তখন না, বুঝে পর্যন্ত ডাক না আবো। আমি তো পরে বিতিষ্ঠ হইয়া কয়েকজন গেল গা, কয় দূর কষ্ট করে কোনদিন চাকরি করন যায়। এবার করে মনে করি 20-25 জন আসাল হিন থেকে, পরে 8-10 জন গেল গা ভাই হুদাই, হ্যাঁ না দেরি করে মানে ইন্টারভিউতে ডাহি না বহাইতেছে, হেটার নিকে গেল গা। পরে আমি কইলাম যে না, আমি জিদ করে আইছি, আমি চাকরিটা নিয়ে আইসাম। একটু বাদে আম্মা ফোন দেয়, কি চাকরিতে গেছস, তাহলে কি অবস্থা? আমি কই আম্মা অফিসে এত বইয়া রয়েছি, এখন পর্যন্ত তো ডাক আইলো না, গেলাম ডাকলো না, এখন দেখি কি অবস্থা হয়। তবে আম্মা মনে হয় ভালাই হবো, চিন্তা করি না জানি চাকরি নিয়ে পরে বাইতাম, এই কথা কইছি। আর জোর দিয়ে কইছি, এখন জোর দিয়ে কইছি চাকরি নিয়ে বাইতাম। এখন একটু বাদে আমার ডাকাইছে, মানে আমাকে কল দিয়ে ডেকেছে, আমাকে বলতেছে যে এমডি সাদিকুর রহমান আছেন। বলছি জি। পরে বলে আপনি আসেন সাথে। এখন আমি গেলাম ভিতরে, গেলাম যাই হিরা। পরে তখন তো জানি না ভাই কে নিগে আমার ভিতরে নিয়ে গেতেছে, আর আমি কি ফিরে আমু কিনা তাও জানি না। আমি হ্যাঁ ওর কাছে বিদায় নিয়ে গেতেছি ভাই, আমি দেখেই তো গেল, কয়েকজনে ফিরে আইলো না। এখন আমি যে ফিরে আমু কিনা সেইটা আমি কই জানি না। আন্নেরা ভালো থাকুন জানি, আন্নে কোনো গিয়ে এতক্ষণ বইয়ে পেছাল বললাম, কেরা কোনো কার জানি না, তবে ভালো থাকবেন এই কইয়া হ্যার কাছ থেকে বিদায় দিতে নিয়ে পরে আমি গেলাম। যাই হেরা পরে আমার নিয়ে গেল একটা ফ্লোর বলতে জিনুকা কল সেন্টারের বেবাক মানছে, ইনুকা সুন্দর মাইক্রোফোন দিয়া, এবার একটা মাইক্রোফোন দিয়া হ্যালো তারপরে কথাবার্তা কইতাছে। এখন আমার নিয়ে গেল, নিয়ে যে প্রথম কাজটাই যার কল সেন্টারে যখন যাবেন তখন কেমন করবেন যে আপনার প্রথম দাপটা ভারী দেন লাগবে হচ্ছে টাইপিং স্পিড, আপনার কতটুকু কম্পিউটার স্পিড আছে টাইপিং করার। তার মধ্যে একটা কম্পিউটার সামনে বহাই দিল, দপাদপ লেখা বাইর হয়, যেটা স্মল লেটার লিখতে হবো, যেটা মনে করেন যে ওই যেটা বড় হাতের লেখা ওটা বড় হাতের লেখন রাখবো। তারপরে এবকিরে একটা লেখা হুবহু লেখন রাখবো দুমালে। তো মেলা সময় আবার ওই যখনই কিবোর্ডে চাপ দিব তখনই নগে টাইম স্টার্ট হবো, কাউন্টডাউন শুরু হবো, আর তখন থেকে ধূপধাপ লিখবো। একটা যদি ভুল হয় একটা নাম্বার মাইনাস, একটা যদি ভুল হয় একটা নাম্বার মাইনাস। এর মধ্যে মনে করেন যে আমি গপ্প দিতেছি না, হাসা কথাই, আমার একটা বা দুইটা ভুল হয়েছাল, 30টার মধ্যে 28 নাম্বার হয়েছিলাম। আমার পাশেও বইসাল, হ্যাঁ না দেখি 2-4 জন ইগুলো 15টা ভুল হয়েছে, অর্ধেক হয়েছে। পরে হ্যাঁ গো নিয়ে ওই যে ছাড়াই করলো, হ্যাঁ ওই যে কইলাম না যে মানুষ না কোনো যায় বিচার ভাই না কেনিকা। পরে দেখি যে হ্যাঁ গো খালি কয় যে আপনি আপনার এই কাগজটা রেখে আপনি তাহলে যান, আবার পরবর্তীতে যোগাযোগ করবেন। এই না কইয়া হ্যাঁ পাঠিয়ে পাঠাই দিল। আর আমার নিয়ে একটা ক্ষোভের মধ্যে বহাইলো, আরেকটা ক্ষোভে, ওই ক্ষোভ থেকে আমার নিয়ে আরেক ক্ষোভে বহাইলো বাসাই করে। আমি যে ভালো মতো টিবাটি করা হারি যে কম্পিউটারে সেইটা নিয়ে। তারপরের ধাপটা হচ্ছে কি, এখন তারপরের ধাপ মনে করেন যে এবার কইরা যে 10 জন তো গেছালিগা, 25 জনের মধ্যে 10 জন গেছালগা। তার বাদে আমি এবার করে করতে করতে আমাদের সিলেক্টেড হইলো মনে করেন যে 8-10 জন বা 9 জন এরকম সিলেক্ট হয়েছে। তো সিলেক্ট হওয়ার পর এখন আঙ্গর আরেক ঘরে বহাইছে। এখন বহানোর পর এখন কইতাছি পরের ধাপ কি, এখন পরের ধাপ বলতে কয় পরের ধাপটা শুরু হবো বিকাল 5টায়, একটার পরে মানে 2টার দিকে একটা পরীক্ষা দিলাম। আর সারাদিন ওই জায়গায় বেচার দেওয়া বই এসেছিলাম ঠ্যাঙের উপর পাতুলাম। তার বাদের ধাপ হইতাছে টাইপিং করলাম, টাইপিং করার পর নিয়ে বহাইছিল। সেটার পরে আবার 5টায় আসরের নামাজের পরে ও পরীক্ষা। কি পরীক্ষা হবো? ভাইবা হবো। পরে এখন ভাইবা হবো, ভাইবার মধ্যে কি ধরা হারে মান বেবাকি অঙ্কা প্রশ্ন যাই ধরো।
তার বাদে এক স্যারে ডাকলো, যে আমারে ডাকছে, আমি গেছি, যে হেরা ফাইন করে ইংলিশে কথা কন না অনু ঢোকা থেকে শুরু করে হ্যার নগে বাংলায় একটা কথাও নাই, ইংলিশে কথা কইলাম, 2-4টা কথা আমি কহাইলাম না ইংলিশে, আটকা পড়লাম। তখন কইতাছে যদি আপনি কমফোর্ট ফিল না করেন আপনি বাংলায় বলতে পারেন। তখন বাংলায় কইলাম, আঞ্চলিক ভাষায় তো আর কন যাব না, আহনও যাব না, বিশেষ করে কল সেন্টারে আঞ্চলিকতার যদি থাকে এনুই ফুল স্টপ আর দাড়ি দুইটাই মেরে দেবো, মানে এতটুক পরিমাণে যদি আঞ্চলিকতা থাকে হ্যাঁ রাখবো না। তো ইংলিশ যতটুকু পারছি কইছি, বাইরে ভাই ইংলিশ অতটা কহাই না, যতহানি পারছি করছি, পরে কোয়ার পরে বাংলায় যতহানি কভার করছে ততহানি কইছি। তো বাংলা কথা শুনে সে আকৃষ্ট হয়ে গেছে। তো এই জন্য আলহামদুলিল্লাহ যে বাংলায় কথা কেন আকৃষ্ট হবে না, এই গলাটা কি আস্তামশার কথা, আস্তামশার খেলা। ছোটোবেলা থেকে আসিবের গান বাজবো না মরে যাব, এই গান থেকে শুরু করে গান কইতে কইতে গলাটা এবা মোটা বানাইছি, মনে হয় যে আমি কবিতা আবৃত্তি করলে গুম গুম করে এবার এটা ইয়েছে। এখন আমার ছোটোবেলা থেকে আবৃত্তির অভ্যাস ছিল, চর্চা বর্চা করছি, কণ্ঠ নিয়ে খেলাইছি, আস্তামশা করছি, এই কারণে আমার কণ্ঠ তার খুব ভালো লাগছে। ভালো লাগার পর আবার এর মধ্যে আমার জিজ্ঞাসা করছে যে আপনি কি কোনো ভয়েস ভোকাল আর্টিস্ট বা এই ধরনের কিছু, বা আপনি কি কোনো কিছুর ভয়েস ওভার করেন কিনা, এগুলো আমাকে বললো। তো আমি বললাম যে আসলে আমি একটা রেডিও স্টেশনে ছিলাম, অনলাইন রেডিওতে জব করেছি, সেখানে 6-7 মাসের মতো আমি হোস্ট করেছি একটা রেডিও প্রোগ্রাম, রাতের গল্প, ভূতের গল্প, ভালোবাসার গল্প, এই ধরনের গল্প। তো তখন হ্যাঁ ওই না তো আরও ইমপ্রেসড হয়ে গেল, ঠিক আছে তাহলে তো ভালাই, আন্নের জন্য আন্নে নিয়ে প্লাস পয়েন্ট। তো একটা কথা কই, এই কথা বলেও কই না জানি আন্নের বাড়ি টাঙ্গাইল, তেলে কইলে আন্নের নিও না, আন্নে টাঙ্গাইল বাড়ি ঠিক আছে, তো টাঙ্গাইল যে থাকুন হিন্দিকে যাইছুনি এটা কিন্তু কই না জানি। আমি কইলাম কে নিয়ে কম না, কয় ভাই রে ভাই আন্নে যদি এই চাকরি করছেন, ওই সারে কইতাছে যে এইটা এই দাপের পরে কইলে আরও কঠিন দাপ আছে, এই দাপ পর্যন্ত যাবার গেলে আন্নের মনে করেন যে একটা কথা শিখাই দেই, যদি জিজ্ঞাসা করে আন্নে এখন কোনো থাকুন, তখন আন্নে কবাইন যে এই যে একটা অফিস, এই অফিসের 70 মোড় দেয় একটা জায়গার নাম কবাই ইনো থাকুন, যাতে আন্নে আইটাই ফুরুত ফারুত আহরণ, তাহলে চাকরি হবো, নয় আন্নে চাকরি হবো না। কয়ে দিল। আমি তো বললাম যখনকার আমি এনকাটা আশেপাশে কিছু চিনি না, তো কইলে ফোন দিলাম বন্ধুরে, বন্ধু সচিব, আচ্ছা তুমি বন্ধু কোনো থাকো, তুমি একটু নাম কো, কহে আমার নাম তো আমি কোন থাকি এটা তোর কবার দাম কিনে গে, না বন্ধু ক না কইলে আমার চাকরি হবো না, তুমি বুঝো না কে, কয় আমি যেন থাকি এনকা, তুই পরে আইলে তো তুই কবি যাবো বস্তি না থাকস। আমি কই বস্তি মস্তি যাই কস, সেটা কথা না, কথা হইতেছে যে হ্যাঁ তো একটা ঠিকানা আছে, বস্তির তো গলির নাম্বার আছে, এই গলির নাম্বারটাই আমার পরে হ্যাঁ কয় ঠিক আছে তাহলে কইলাম। পরে শেষে হ্যাঁ নাম্বার কইলো যে আমি ওইটাছি যে এনকার এত নাম্বার গলিতে এত নাম্বার বাসায় থাকে, এবার ঠিকানা পাইলাম, এখন তো ওইটা মাথায় সেট করে নিলাম। তার বাদে পরবর্তীতে যখন আবার আরেক স্যারের কাছে ইন্টারভিউ দিবার যখন ভাইবা দৌড়বো, স্যারে যখন কাজে শুনকা তো কনই নাকবো। পরে ওই স্যারে তো ভালাই একটু প্রশংসা করলো, তো ভয়েসের প্রশংসা করলো, ঠিক আছে তাহলে অন থেকে টিক মার্ক নিলাম। ও এর মধ্যে ওই স্যারের কাজ কি জানো, ওই স্যারে এত বড় একটা ফাইল দিছে, এত বড় হেডাম দিয়ে লেখা, মেলা চুক্তি ইংলিশে লেখা, ব্যাগটাই এইটা হইতেছে মনে করেন যে আন্নে চাইলে চাকরি ছাড়া হবেন না, পরে 6 মাস চাকরি করে রাখবো, নানান তা লেখা, ব্যাগটির মধ্যে টিক দেন রাখবো, দেওয়ার পরে তার বাদে সেন আপনি যদি সব কিছুতেই এগ্রি থাকুন তাইলে আন্নের চাকরি হবো। আমরা যাবা কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় মনে করি যে হুদা মুদা না পড়ে খালি ওকে মাইরা টিক মাইরা ইনস্টল করি, বা একটা একটা জিমেইলও যদি খুলবার যায়, জিমেইল খুলবার গেলে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে না, ওই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু আমরা পড়ি না, বা ফেসবুকের বলেন ইউটিউবের বলেন অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, ওগুলো পড়ি না। যেরকম ওই যে একটা মোবাইল কিনলে ওই মোবাইলের ভেতরে যে একটা ইউজার ম্যানুয়াল গাইড থাকে, ওই বইটাও কিন্তু আমরা পড়ি না, কারণ কি দরকার আছে পড়া, হ্যাঁ বেটাই যা কইছে মুখ দেয়া শুনছি, পরবরই অনেকে সাইন করে দিয়ে বিশ্বাস আছে তো, আরে মানুষটি বিশ্বাস করি, আমরা বাঙালি, আমরা হুদা মুদা খাই না খাই, বিশ্বাস করি মানুষের ঠিকই। তার বাদে মনে করেন যে বিশ্বাস করে টিক মারছি, পরে কয় আন্নে কয় চুক্তিবদ্ধ হইয়া গেলেন, আন্নে কিন্তু 6 মাস চাকরি করন লাগবো, এর মধ্যে চাকরি ছাড়া হাবাইন না। মাথার মধ্যে আমার কিরিং বিরিং লেগে গেছে, কি রে সেটা কি সাইন করলাম। যাই হোক
চাকরি ডাক ওইকো, তার বাদে দেখা যাও মানে কী অবস্থা। আসলে কল সেন্টারের যে জবটা, ওই জবটা হচ্ছে ইমার্জেন্সি একটা সেক্টর, যেরকম অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি কাজে ব্যবহার করা হয়, ফায়ার সার্ভিস ইমার্জেন্সি কাজে, মানে অলওয়েজ একটা মানুষকে রেডি থাকতে হবে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। তো তার জন্য অবশ্যই একজনকে অলওয়েজ রেডি থাকতে হবে। মানে এটা এমন একটা ইমার্জেন্সি সেক্টর, আপনার যত যাই হয়ে যাক, দুনিয়া উল্টে যাক, কিন্তু আপনার কল সেন্টারের যে সার্ভিসগুলো সেটা অবশ্যই দিতেই হবে। এটাই হচ্ছে মেইন পয়েন্ট, মেইন ফোকাস হচ্ছে ইমার্জেন্সি সেক্টরগুলো, যেমন কল সেন্টার আমি আগে বলেছি, কল সেন্টার, তারপর হচ্ছে ফায়ার সার্ভিস, ইমার্জেন্সি হসপিটালগুলো এরকম। তো যাই হোক, কথা সেটা না, এখন কথা হচ্ছে যে আমাকে যখন বলা হয়েছে ওই ধাপটা শেষ করে আমি গিয়ে বসলাম এভাবে আমার পর। তো ওইখানে ওই কাগজের মধ্যে আরেকটা জায়গায় লেখা ছিল যে চয়েস করা ছিল এয়ারটেল, বাংলালিংক, নগদ, বিকাশ, শিওর ক্যাশ, তারপর হচ্ছে আর বড় বড় যে কোম্পানিগুলো আছে, কোকাকোলা, এই মানে অনেকগুলো কোম্পানি রয়েছে, যেমন 27টা মেবি 30টার মতো কোম্পানি রয়েছে তাদের কল সেন্টার। সো আমি তারপর এখানে দেখি যে ওই জায়গাটাতে অটোমেটিক টিক দেওয়া আছে, সেখানে আছে এয়ারটেল। পরে বললাম যে এয়ারটেল কেন, আমি কি চয়েস দিতে পারবো না? বলতেছে যে না ভাই, আন্নে চয়েস দেবেন না, যা চয়েস দেওয়ার হে উপর থেকে দিয়ে দিছে, অন ওই মতো চাকরি করলে করবেন, না করলেন নাই। আমিও কইছি আমি নাসুর বান্দা, আমি চাকরি করবই, আমি চাকরি থুয়া বাইতে যাবো না, চাকরি নিয়ে বাইতে যাবো। কি একটা অবস্থা দেখছেন। তার বাদে এখন চাকরি নিয়ে বাইতে যাবো, ওই সময় আমার দিচ্ছে এয়ারটেল। পরে আমি জিজ্ঞাসা করলাম এয়ারটেলে এটা কীরকম কি, মানে কি সার্ভিসটা? বলতেছে 1-to-1, আপনারা এয়ারটেল নাম্বার থেকে যদি 1-to-1-এ কল করেন তখন সেখানে যারা সার্ভিস দেয়, ঠিক আছে, তো তাদেরকে আপনার সার্ভিস দিতে হবে 1-to-1-এ। আচ্ছা, আমি বললাম তো ফাইন, তো আল্লাহ কি কয় রে, তোর খুশি হইলাম। বললাম যে আমি না জীবনে কতবার কল সেন্টারে কল দিছি নাম্বারে 1-to-1, গ্রামীণ থেকে 1-to-1-এ কল দিছি, এয়ারটেল থেকে আবার 1-to-3-তে বাংলালিংকে কল দিছি, নানান তা কইলাম। তো ভাল লাগলো তখন, কিন্তু ভালোই নামি দামি একটা জিনিসের মধ্যে আমি তো ঢুকতেছি, মনটা গর্বে বইরা গেল সোজা। তার বাদে ওইখান থেকে ওইটার শেষ দিলাম, শেষ দেওয়ার পর তখন এবার করে 2-4 জন আইসে, মনে করি 9 জন আসাল। 9 জনের মধ্যে ওই ইন্টারভিউ দেওয়ার পরে কেতে আসল 4 জন, আর 8 বাক্সে। পরে ওই 4 জন নিয়ে আবার ওই 4 জনে আমরা লাস্ট স্টেপের আগে, মানে লাস্টে যে আমাদের যে স্যার ভাইবা নিবেন, ডিরেক্টর স্যার, তো তার পূর্বেই আমাদের ভয়েস টেস্ট করতে হবে। ভয়েস টেস্ট কীভাবে? আমাকে একজন কল দিবে, তো একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছে যেখানে প্রচুর মানে সাউন্ড শোনার জন্য, যেমন 1 থেকে 10 পর্যন্ত, মানে 1 থেকে 0 পর্যন্ত, আবার হচ্ছে আপনার ABCD, তারপর হচ্ছে যে আপনার বাংলায় কিছু লেখা, মানে কিছু লেখা থাকে না যে লেখাগুলো উচ্চারণ সঠিক না, প্রনাউন্সিয়েশন বলেন বা সাউন্ড একটু অন্যরকম আসে, যেমন খুব কঠিন শব্দগুলো আর কি। তো উচ্চারণ দেখবে আমাদের ওই যে স্যার আমাদেরকে আর কি ফাইনালে যে স্যার আমাদের ডাকবেন, সেই স্যার উনি ফোন দিবেন। ফোন দেওয়ার পর তো আমরা ব্যাক এই যাই সুবা মধ্যে বয়ে রয়েছি। এখন একজন করে কল আইতেছে, হ্যাঁ কল আইতেছে, গেলগা একটা স্ক্রিপ্ট থাকলে বললো যে আপনি এই লেখাটা পড়ুন। তখন হ্যাঁ ফোনে আবার বলতেছে যে আন্নে কইছে এইটা, অনেকে উচ্চারণ করা হলো, অনেকে উচ্চারণ করা হইলো না, মুখে সমস্যা, জন্মগতভাবে কয়টাকে উচ্চারণ করা হয় না, অনেকে আছে বৈকার্য উচ্চারণ করা হয় না, এরকম অনেক শব্দ থাকে যেগুলো উচ্চারণ করা হয় না সঠিক উচ্চারণ। পরে অনেকে উন থেকে বাদ পড়লো, 4 জন আসছিলাম, 4 জন বাদ পড়লে আর কি থাকে, একজন বাদ পড়ছাল, 3 জনের মতো আসছিলাম। এখন একজন বাদ পড়ছাল, 3 জনের মতো যখন আসছিলাম, তখন আবার আমার কল আইছে, তখন আমার জিজ্ঞেস করছে, আমি সুন্দরভাবে বলছি, বলে তারপরে কইতাছে হ্যাঁ সারেও আমার ফোন দিয়ে কইতেছে আর নাকি আগে থেকে কি
ভয়েস ওভার টোভার কোনো কিছু করেন, গান বা কোনো কিছু। আমি তখন বলছি যে স্যার আমি একটা রেডিও রাজ্যে ছিলাম, বারবারই এক কথা কইলে কব যে কী কই আর আসলে একটা আমি এক জায়গায় কাম করছি তো কণ্ঠ বেচা খাইছি একখানে, তো হেনুকে কণ্ঠ বেচা খাইছি যার জন্য মনে করেন যে কণ্ঠটা এরকম উচ্চারণটা মোটামুটি করা হারি। তখন ঠিক আছে আপনি পাক্কা নেই আর কিছু শুনে না, মানে স্ক্রিপ্ট যে দিছাল হ্যাঁ আমার কাছে শুনে নাই, খালি ওই 2টা লাইন প্রশ্ন করছাল যে আপনি কণ্ঠে রাখে আপনি কি কোনো কাজ করেন, তখন কইছি না ঠিক আছে আপনি ওকে আমার আর কিছু নেই। এবার আরেকজন আসলে হ্যাঁ ধরছে, পরে মোটামুটি আমরা 3জন আসছিলাম, 3জন। তারপরে রাত বাজে তখন 8টার সময় ইন্টারভিউ শেষ হয়, সকাল 8টা থেকে শুরু হয়েছে, রাত 8টা পর্যন্ত ইন্টারভিউ, বুঝছেন। রাত 8টার সময় তখন তখন হেই স্যারের কাছে গেলাম। হেই স্যারের কাছে যাওয়ার পরে হেই স্যারে ইংলিশ শুরু করলো, ইন্ট্রোডিউসিং ইউর সেলফ। তখন আমি কইলাম যে ইন্ট্রোডিউসিং মাই সেলফ ইজ দ্য গাতা অবস্থা, নানান সমস্যা কইলাম। তার বাদে কইয়া হেরা পরে কয় যে আন্নে কি আসলে চাকরি করবার নিকে চাই, আন্নে কি ইচ্ছুক, আন্নে বাড়ি কোনো? আমি কইছি বাড়ি টাঙ্গাইল। কোনো থাকবেন? কইছে এই যে বাসা গলিতে থাকি। কয় ও আচ্ছা, তাহলে তো কাছেই আনে, তাহলে তার চাকরি করা হারি? আমি কই হওয়া করা হারি। পরে আমার কয়টা ক্রাইটেরিয়া দিল, কয়টা বলতেছে বা কয়টা শর্ত দিল। কয়েকটা হইতেছে যে আন্নে ইচ্ছা মতো ছড়ি না হবেন না, এক। আন্নে ঈদে বাইতে যাবেন না, এক। আন্নের অফিসে যাই 2টা নাই 4টা নাই 5টা নাই, যে কোনো সময় আন্নে ডাকা হারি, আন্নে যে কোনো সময় অফিস করে নেবো, 3। আন্নে কোনো সময় ছুটি পাবেন না। আমার তো মাথা ধরে গেল গা, কি কয় আমি ছুটি পাব না, কি কয় রে ইমার্জেন্সি সেক্টরে না কোনো ধরুন যে কোনো মানুষ মারা গেল হ্যাঁ তাও ছুটি দেবেন না? কয় সেটা ক্ষেত্র বিশেষে, সেটা কতটুকু ক্লোজ, কতজন কাছের মানুষ এইটা বুঝা ছুটি দেব। আমার তো শরীরে কাহনই ধরে গেল গা। পরে গেলাম যে তাহলে আমার ভাবতে হবো স্যার, এই শেষ পর্যন্ত হেরে এখন আমি তো পাইলাম না। কয় ঠিক আছে তাহলে তুমি একটু ভাবো, ভেবে চিনতে আমাকে জানাও। তখন আমি থেকে ঠিক আছে স্যার আমাকে একটু সময় দেন, আমি কিন্তু স্যার ক্যান্সেল করে গেলাম না, কিন্তু স্যার আমি আবার আসতে পারি, ঠিক আছে। তার বাদে আমি যে আবার আসতে পারি কয়ে গেছি, পরে থেকে বাইরে হেরা পরে আমি বাসায় ফোন দিছি যে আম্মা তাহলে আমার তো চাকরি তো হয়েই গেছে গা, জানুন চাকরির কি শর্ত? এই শর্ত ঈদে যাহাম না, বাইতে যাহাম না, তার বাদে বানুমলে যাহাম না, কোনো হানে যাহাম না। কয় অবা চাকরি তোমার করার লাগবো না, তুমি খেলে আল করতে বাইতেই পারো। আমি কই কি রাইব, আমি চাকরি করবার নাকি নয়ছি, আমি চাকরি পাইছি, এখন আমার বাইতে যাবার করতেছেন কেন? বাইতে গেলে আবার কবেন যে হ্যাঁ তুমি চাকরি করবা না, তুমি বই হবে খাওয়াই না নানান থাকো ভাই, তার চেয়ে বালা আমি যে এই চাকরি করি আমি বাইতে যাব না। কয় না তুই কি সময় নাস না? আমি কইছি হ আমি তো সময় নিছি, তাহলে আমি পরে জানাবো। তাই গেছে কই তুই আগে বাইতে আয়। তার বাদে থেকে মনে করেন যে আমি বাইতে আই যে ওই দিন রাইট করে আমার বন্ধুর উনা ছিলাম, সজীবের উনা ছিলাম। হেরে পরে কইলাম যে সজীব তাহলে এই সমাচার এনে না কয়। পরে আবার অনুকাই কি এসে কাহিনী, সজীব অনু যে কইল না যে আমার কয়েকটা বন্ধু থাকে অনুকাই চাকরি করে। তখন অনুকাই যায় দেখি যে ওই অফিসেরই গ্রামীণ ফোন সেক্টরে ওইখানে আছে, জব করতেছে 2 বড় ভাই। তো 2 বড় ভাই ওনাদের কাছে শুনলাম যে ভাই এই কথাগুলো বলে। পরে বলতেছে যে ভাই এটা, আমি তখন বলতেছি ভাই এটা কোনো ব্যবহার হইলো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ইন্টারভিউটা জীবনে ভাই শুনি নাই। তখন ওই ভাই আমার ভাইঙ্গা বলতেছে যে আসলে কি কল সেন্টারের জবটা কি জানো, এটা ধৈর্যের বিষয়, তোমাদেরকে ধৈর্য পরীক্ষা করলো, এটা হচ্ছে মেন কথা। তোমাদের ধৈর্য পরীক্ষা করলো এবং একটানা লং টাইম বসে থাকতে পারো কিনা, অফিসে থাকতে পারো কিনা, এই লং টাইম সময় তোমরা অফিসে দিতে পারো কিনা, এবং সেই শেষ টাইম পর্যন্ত পৌঁছাতে তোমাদের মেন্টালিটির অবস্থা কি হয়, এটা দেখার জন্য তোমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করালো বা বসে থাকলে লং টাইম ইন্টারভিউ নিল। আমি বললাম তাই এই ব্যাপার নাকি, আমি তো আসলে জানতাম না। কয় না তুমি যে শেষ পর্যন্ত ছিলে তার জন্য তুমি অবশ্যই সিলেক্টেড হয়েছো এবং হবে। আমি বললাম যে তেল তো ভাই ভালাই হয়েছে, আমি তো তেলের বুদ্ধিমানের কাম করছি। কয় আমি বললাম যে ভাই যে হাসাই যে সারে কইল যে ছুটি মুটি দিব না, এটা কি হাসাই? পরে কইতাছে কে বলেছে ছুটি পাবে না? আরে কল সেন্টার রিল্যাক্সের, এটা মজার একটা চাকরি, তুমি একদিন পরই ছুটি পাবা, তোমার ছুটি তোমার নির্দিষ্ট, তুমি ছুটি দেখবে খালি ছুটি আর ছুটি, তুমি দেখো তুমি গেলেই বুঝতে পারবা। আমি কই তাই নাকি ভাই, আপনার কথা শুনে খুব আশ্বাস পেলাম, মানে বেঁচে থাকার নতুন একটা গাছে, মরা গাছে পানি দিয়া মনে করি যা করলাম এই অবস্থা। পরে গেলাম যে ভাই আত্মীয়স্বজন মরলে বলে যাবার দেব না। আত্মীয়স্বজন মরা চিন্তা করো, তুমি ছুটি তুমি খাই হারাবা না, যদি ছুটি পাও। বললাম তাই নাকি?
পরে কয় তুমি বাইতে যায় বাপ মায়ের লগে বুঝো গা যে চাকরিটা করবা কিনা। পরে আমি কি করলাম, আমি আব্বা আম্মার লগে বাইতাই হলাম, বাইতাই হের আব্বা আম্মার লগে আলাপ করলাম। তখন কইলাম যে এই সমাচার চাকরি বাকরি এই অবস্থা। তো আমি ব্যাক কিছু সময় দিই তো টিকছি, এখন আমার খালি জয়েনিং বিষয়, এখন জয়েনিং বিষয় চাকরি বাকরি এই অবস্থা। তো এখন কইতাছে যে ঠিক আছে তাহলে তুই কর। আমি পর আব্বা মারে বুঝাইলাম, আব্বা মা কয় ঠিক আছে যা তাহলে চাকরি কর কাজ, যে দুইটা দেখ কী অবস্থা। পরে আমি আবার ওই দিন যাই বললাম, তারপরের দিন সকালে আবার বেশ্বর মেলা করলাম মানে হেই ঢাকা গেলাম আবার যাই হেরে। পরে হেই এখনকার তো আবার ঢুকপান নিয়ে গেলে আবার যে হেই সিকিউরিটি গার্ড ধরবো, যে হেরে ধরে যে আপনি কি চান। আমি বলছি আমি আগে যেদিনকে বাইবা দিছিলাম একটা স্যারে আবার কেছে। পরে স্যারে আবার কেছি কোন স্যারে কেছে নাম কোন, আমি তো নাম তো আর কহাই না, আমি তো জানি না। পরে কইলাম যে আমার ঢুকবার দিন, আমার কালকে ইন্টারভিউ দিচ্ছে, আমার আজকে জয়েনিং। কয় না ওই সব বংশঙ্গে কাম হবো না, আপনি কোন স্যার আবার গেছে। পরে অন্যকা এক বড় ভাই স্যার পরে বললাম যে ভাইয়া, আমি এই বাইরে ব্যাগ কিছু খুলে খেলাম, বড় বাইরে উনি আবার ওনাকে চাকরি করেন। বললাম যে আমার এই যে স্যার ওই এখানেও বললাম যে এয়ারটেলের যে ওই স্যারের যাওয়া করছে। ও একটা নাম বললো, বলো যে হ্যাঁ ওই স্যার, আচ্ছা ঠিক আছে চলো। পরে ওই ভাইয়ের পাঞ্চ করে দিল, ওই ভাইয়ের নগে গেলাম। যাওয়ার পরে ওই স্যারের কাছে একটু বয়ে আসলাম, অনুকা আবার আধা ঘন্টা 1 ঘন্টা বয়ে থাকলাম যে স্যার কোন সময় বাইরে অফিস মানে মিটিং আসল, মিটিং তো বাইরে এলো। পরে আমি স্যারের কাছে কইলাম যে স্যার আমি স্যার এই চাকরিটা করতে চাই স্যার, অ্যাজ ইউ পসিবল, যেভাবেই সম্ভব হয় স্যার আমি চাকরিটা করব, আমার ছুটি দেন বা না দেন আমি স্যার চাকরিটা করব। কয় ঠিক আছে তোমাকে কংগ্রেচুলেশনস, চাকরি তোমার হয়ে গেছে পাকা, তোমাদের 15 দিন পর থেকে তোমাদের ট্রেনিং শুরু হবে, 15 দিন পর থেকে তোমাদের ট্রেনিং, আর ট্রেনিংটা শেষ করার পরে তোমাদের সরাসরি ফ্লোরে পাঠানো হবে, এবং ফ্লোর আমি সব বিস্তারিত বলবো, ফ্লোরে পাঠানো হবে সেখান থেকে। আমি বল ঠিক আছে স্যার। পরে বলতেছে শোনো আমি যে এই না তোমার এনে কইছি ছুটি মুটি দিব না, এটা কিছুই না, শোনো তোমার যাচাই করলাম তুমি চাকরি করবা, যেহেতু কইছো তোমার ছুটি পাবা, একদিন পর ছুটি পাবা, তুমি চিন্তা করো না, তুমি খালি যাও গাল বসতে। পরে মনটা ফ্রেশ, ডিসি পরে নাচতে নাচতে পরে মনে করেন যে ওই দিন বাড়িতেই পড়ছি। বাইতে এবার কইলাম যে আম্মা সমস্যা নাই, চাকরি হয়ে গেছে, ওকে ডান। তার বাদে রিল্যাক্সে তার 15 দিন পরে ইয়েছে, পরে মনে করেন যে বাড়তে আসলাম, 15 দিন পরে আবার গেছি ইন্টারভিউ বলতে ট্রেনিং। পরে ওই দুইটা হেরে পরে দেখি যে আমাকে ওই যে প্রথম দিন যেদিন 15-20 জন আসাল, তার মধ্যে 2 জন আছে মাত্র, তার মধ্যে 2 জন আছে। ওই 2 জনের কইলাম যে ভাই আপনি আইসুন ভাই, আমি তো আপনার পাইছি, আমি তো ভেরি হ্যাপি। কয় ঠিক আছে তাহলে তো ভাই আপনাকে আপনি আগের পরিচিত। তার মধ্যে আরও মেলা গেছে আইলো, সুন্দরী অনেকগুলো মেয়ে ছিল, তাদের কথা নাই বললাম। তো সবাই মিলে একটা টিম ওয়ার্ক করতে হয়। পরে মনে করেন যে প্রথম দিন ইন্ট্রোডিউসিং ব্যাকেরে কইতাছে আপনার নাম বলুন এবং আপনার পরিচয় বলুন, কে কোথা থেকে এসেছে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা বা আপনারা পাশাপাশি কি কোন ধরনের কোনো জব টপ করেছেন কিনা আপনারা বলুন। তারপর সেখানে সবাই যার যার পরিচয় দিল, আমি সেখানে বললাম, জিজ্ঞেস করলো আপনি কোথা থেকে এসেছেন, টাঙ্গাইল থেকে না, তাইতে বললাম ঠিক আছে ওকে। ওই শেষ প্রথম দিন আলাপ টালাপ করে ছেড়ে দিল, কইতাছে কি ট্রেনিংটা হইতেছে সকাল 6টা থেকে 7-8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত ট্রেনিং করাবো, কিন্তু কোনো টিএ দিব না। মানে হইতেছে যামো আমো কোনো কাজে থাকমো, নিজের খাওয়া নিজের খরচ, 1 মাস ট্রেনিং করানো গো। আসতাম সেটা কথা পড়তে গেলাম, যায় ট্রেনিং করায়। ট্রেনিংয়ের মধ্যে কি শেখায় জানেন, আসলে কল সেন্টার যেটা হচ্ছে, যেহেতু কল সেন্টারের মধ্যে কিছু রুলস আছে, রুলসগুলো হচ্ছে প্রথমে অনেক কিছু প্রাইভেসি থাকে, প্রাইভেসি থাকে, যে প্রাইভেসিগুলা লিক করা যাবে না, এগুলো একদম ব্যক্তিগত কোনোভাবেই সম্ভব না, মানে এটা একদম নিষেধ। অনেক তথ্য থাকে যেগুলা কোনোভাবেই কারোর সাথে শেয়ার করা যাবে না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ, করব না। তো আসলে একটা কল সেন্টারে যাওয়ার পর আমাকে শিখাইলো যে বেশ কয়েকটা জিনিস আমি একটু দেখে এখন লাগবো, কারণ চাকরিটা ছেড়ে দিছি বালাই কয়েক বছর হইল। তো একটা মনে করেন একটা যখনকে একটা কল আসে, মানে আমাকে যা শিখাইছে এত বড় একটা শীট দিছে, মনে করেন এত বড় একটা বইয়ের ভিতরে সব কিছু লেখা আছে, যে কোন কোড ডায়াল করলে কোন ফিচার্স বা কোন অফার আছে, সব কিছু সেখানে লেখা থাকবে, একটা বই, সেটা আমাদেরকে মুখস্থ করতে হবে। আসতাম সে কথা, মানে অনার্স লাইফে জীবনে যতটা না পড়ছি বা হাই স্কুল লাইফে জানা পড়ছি, কর্মজীবনে এসে তার থেকে বেশি
পড়েছি, সেটা রাত জেগে জেগে পড়েছি, সেটা আমি জানি। একটা মাস যে পড়াশোনা করেছি অক্লান্ত পরিশ্রম করে, অনেক কিছু, মনে করেন যে কোনোভাবেই ভুল হওয়া যাবে না এরকম একটা বিষয়। তো প্রথমে আমি যেটা বলতে, আমাদেরকে যে যা শিখিয়েছেন প্রথমে, তো গ্রিটিংস, প্রথমে মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়, গ্রিটিংসটা এরকম। প্রথমে ফোন দেওয়ার সময় আপনাকে দিতে হবে ওপেনিং গ্রিটিংস, যেটাকে বলে ওপেনিং গ্রিটিংস। ওপেনিং গ্রিটিংস হচ্ছে, হ্যালো গুড মর্নিং, এয়ারটেল থেকে সাদিক বলছি, বলুন কীভাবে হেল্প করতে পারি। এটা হচ্ছে গ্রিটিংস, এটা হচ্ছে শুরুতে, যেটাকে বলে ওপেনিং গ্রিটিংস। তারপরেরটা হচ্ছে হোল্ডিং প্রসিডিউর। ধরুন একটা জিনিস, হোল্ডিং প্রসিডিউরটা হইতেছে এরকম, আপনি মনে করেন যে একটা জিনিস আপনি জিজ্ঞাসা করছে কিন্তু আপনি জানেন না, এখন আপনার কি করতে হবে জানেন, তাকে হোল্ডে রাখতে হবে। হোল্ডে রেখে আপনাকে সঠিক তথ্যটা জানতে হবে, সঠিক তথ্য জেনে তাকে জানাতে হবে। তার জন্য আপনাকে এভাবে বলতে হবে যে, সঠিক তথ্যটি দেওয়ার জন্য আমার কিছুটা সময় প্রয়োজন, আমি কি আপনাকে একটু অপেক্ষায় রাখতে পারি। তারপর হচ্ছে আনহোল্ড, যে আপনি একটা জিনিস জানলেন, তাকে জানাবেন, তারপরে আপনি কলটা কীভাবেই করবেন, তখন বলতে হবে ধন্যবাদ সময় দিয়ে সহযোগিতা করার জন্য। তো এইভাবে আপনার আবার তার সাথে কনভারসেশন শুরু করতে হবে। এবং তারপরে হচ্ছে এসওপি, যেটাকে বলে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর, এটা বলে এসওপি। এসওপিটা হচ্ছে যে, ধরেন যে তার সাথে আমি বিল লেগেছি কে, তাই হোক, এটা বাদ দিই। তারপরে হচ্ছে পুশ হচ্ছে একটা SMS পাঠাতে হবে তার সাথে কথা বলার পর মানে তাকে যে সার্ভিসটা দিবেন, সার্ভিসটা ওইখানে যদি কোনো কোড থাকে, সেই কোডটাকে তাকে পাঠিয়ে দিতে হবে SMS এর মাধ্যমে। তো এইভাবে বলতে হবে, পুরো নিয়মটি আপনার সুবিধার জন্য SMS এর মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি, 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো পুশ দেওয়ার পরে দেওয়ার লাগে ফার্দার গ্রিটিংস মানে ওই সার্ভিসটা দেওয়ার পরে আরও কোনো কিছু জানবার চাইনি, সেইটার নিকে তার বলতে হবে যে, আরও কোনোভাবে স্যার আমি কি আপনাকে আর কোনোভাবে সাহায্য করতে পারি, এটা ফার্দার গ্রিটিংস। তাহলে আরেকটা হচ্ছে, তারপর লাস্টে হচ্ছে কাইজেনটা হচ্ছে, আপনাকে এটা বলে কাইজেন। এতক্ষণ কথা বলছিলেন সাদিকের সাথে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এটা দিয়ে আর কি আপনার দিনটি শুভ হোক। এগুলো হচ্ছে লাস্ট এন্ডিং। তো প্রথমে হচ্ছে ওপেনিং গ্রিটিংস, তারপর হচ্ছে হোল্ডিং প্রসিডিওর, তারপর হচ্ছে আনহোল্ড এবং এসওপি, তারপর হচ্ছে পুশ এবং ফার্দার গ্রিটিংস, আর লাস্টেরটা হচ্ছে আপনার কাইজেন, যেটা হচ্ছে লাস্ট এন্ডিং। তো এই কয়টা জিনিস আপনার ধারাবাহিকভাবে আপনার শিখাবো। আর এই কয়টা জিনিস তো একদম ঠুটের নগে থাকুন লাগবো, কোনটা কাইজেন কোনটা কী। তো এটা খুবই দরকারি জিনিস, এটা জানলে পারায় আপনি একটা মানুষের নয় কনভারসেশন করা হবেন, যে কোন সময় তার কল ধরবেন, কোন সময় তারে আটকে থোবেন, ব্যাগ কিছু যাই না হয় না কোবেন, এই তো কাহিনী। অনুকা মনে করেন যে কল সেন্টার লাইফটা মনে করুন যে আন্নের মেলা দরাবাদাই নিয়ম থাকবো, সেই নিয়মের বাইরে যাহাবেন না। আন্নের যা কবার কব একবার রুবড়ে নাগাল তাই কর রাখবো, তার বাইরে একটা লাইনও কহাবেন না। এখন এই কটা নিয়ম, তাছাড়া আরও মেলা কিছু আছে, যে একটা মানুষ যদি বকা দেয়, আপনার খাইস্টা যদি বকা দেয়, বকা করি না, হজম করি না, কথাও আছে। আপনার আগে এরকম মেন্টালিটি থাকতে হবে যে যতগুলা বাচ্চা আছে দুনিয়ার সব বাচ্চা নিয়ে যদি আপনারা গালি দেয়, আপনার হাসি মুখে হেঁটা হজম করা লাগবো, আর তারে মাথায় আতায় দোয়াইয়া তেল দিয়া তার কাছ থেকে একটা লাইক আনা লাগবো। এটা হচ্ছে কল সেন্টার, বুঝছেন। এখন আন্নের সার্ভিস তারে ভালো মতো সার্ভিস দিয়ে খুশি করা হাইলে হ্যাঁ যদি একটা লাইক দেয়, এই লাইকের মাধ্যমে আন্নের প্রমোশন হবো, বুঝছেন। আন্নে পুরস্কার পাবেন, সপ্তাহে পুরস্কার হবেন। তো এরকম কল সেন্টারের সময় ধরুন যে নির্দিষ্ট কোনো সময় নাই, এক শিফটে এক একজনের পরে, কারো পরে সকাল 6টা থেকে দুপুর 12টা, আবার কারো দুপুর 12টা থেকে রাত, মানে উল্টা সময় এক একদিন। আজকে আমি যদি সকালে ডিউটি করি, কালকে আমার রাইতে পড়তে পারে, তারপরে দিন দুপুরে পড়তে পারে, বা আর একদিন পর বন্ধ থাকতে পারে, এরকম। মানে এটা বলা যায় না আসলে কার কোন সময় আর কি ডিউটি পড়ে। আর কল সেন্টার এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ব্যবসা, খুব ভালো লাগে। জনকা মনে করেন যে আমি ধাপে কই, এই বা করে মনে করেন যে আমার শিখানোর পরে মনে করেন যে আমরা একটা মাস শিখলাম, একটা মাস শেখার পরে 5টা পরীক্ষা আছে, 5টা পরীক্ষায় উত্তীর্ণ না। 5টা পরীক্ষা বলতে
আপনার 5টা কল দিব, 5টা মানুষে কল দিব, রিয়েল হাসাহাসি মানুষে কল দিব, কিন্তু তার সার্ভিস দেন লাগবো, তারে একদম সন্তুষ্ট করানো লাগবো, তাহলে আপনি 5 জনের মধ্যে থেকে আপনি 3 জনের কমপক্ষে সন্তুষ্ট করানো লাগবো। পরে আবার করে 5 জনের কল দিল, 5 জনের কথা কইলাম, একবার শরীর তো থতমত হয়ে যায়, মানে কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ, মানে কি যে বিচ্ছির একটা কাহিনী, মানে এত ভয়ভীতি। যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কিন্তু এবার করে ওই 5টা পরীক্ষায় পাশ করলাম। 5টা পরীক্ষার মধ্যে আমি 4টায় পাশ করলাম, একটারে অতটা সন্তুষ্ট করা হয়নি, আর কারণ ওই বিষয়টা সম্পর্কে আমার অত অভিজ্ঞতা আছে না। এটা একটা বিদেশে কিভাবে বিদেশের একটা ছিল। তো এখন এবার করে ওটা পাশ করলাম, পাশ করার পর এখন মোটামুটি যারা পাশ করছে তাগো তো চাকরি কনফার্ম হয়ে গেল গা। আর কইলো যে গো এই 1 তারিখ থেকে আপনাদের ফ্লোরে যেতে হবে। ফ্লোর হচ্ছে, এটাকে বলে ফ্লোর, মনে হয় সবাই একসাথে বসে যার যার মতো আলাদা আলাদা ডেস্ক থাকে, ওই ডেস্কে বসে বসে আপনার একটা মাইক্রোফোন থাকবে, ওখানে আপনি কথা বলবেন, সার্ভিস দিবেন, এবং আপনার ওইখানে যতগুলো কম্পিউটার আছে বা পিসি আছে সব কম্পিউটারে একই জিনিস, একই সফটওয়্যার, একই ফাংশন বা একই দিয়ে করা। ওই কম্পিউটারের ফুলটার যে জায়গায় আছে সব কম্পিউটারে, মানে সব কম্পিউটার একবার কপি, সব কম্পিউটার সেম। আপনার যে ড্রাইভগুলো, আপনার ব্যক্তিগত কোনো ড্রাইভ থাকলে সব মানুষ দেখবে, সবাই সবারটাই দেখতে পারবে, এরকম ওপেন। তো আমাদের ফ্লোরে নিল, ফ্লোরে নেওয়ার পর তো ওই দিন তো অবস্থা খারাপ, যে আসলে কিভাবে কথা বলবো, এবং এইভাবে তারপর আমাদেরকে করলো, তারপরে আঙ্গুর ট্রেনিং দেওয়া হইলো। আবার অন্য যারা যারা পুরান আছে, যারা কাম করে, হ্যাঁ গণকে কয়দিন বহাইয়া 5-7 দিন, হ্যাঁ গণকে গ্যাসিয়া বহাইয়া হেরা কী করে কীভাবে করে দেখে, সেটা আমাকে শিখাইলো। এবার করে শিখতে মনে করুন যে কল সেন্টারে হেনকা মেলা নিয়ম আছে। নিয়ম কি জানো, যে সময় আমি মানুষের সার্ভিস দিব, আমার কথা হইতেছে কল সেন্টারে আপনি বকা দিক যাক দিক, আপনি লাইন কেটে দেবেন না। আপনি যদি বললেও কোনো সময় কল কেটে দেন, তাহলে আপনার চাকরি থাকবো না। কোনো সময় যদি খারাপ রাব ব্যবহার করেন, আপনার চাকরি থাকবো না। আপনি যে কথা কইতেছেন, আপনার কথা শেষ হওয়ার পরেই আরেকজনে শুনবো এই কথা, রেকর্ডিং A to Z রেকর্ডিং হইতেছে। একজনের কামই আছে খালি শোনা, সে কেরা কি কথা কইতাছে, বালাই কয়জন আছে, একজন না অনেকজন আছে, হ্যাঁ বাক করা আছে কেরা কি কইতাছে। আর হেনা পরে শুনবো, হইনা কোনো খারাপ ব্যবহার করলাম কিনা বা ভুল সার্ভিস দিলাম কিনা সব দেখে পরে নাম্বার দিব, এবং নাম্বার হেরাই নাম্বার দিয়ে বিচার করবো যে আমরা কিবা সার্ভিস দিতেছি। সার্ভিস যদি ভালো হয় তাহলে আমাদের একটা নাম্বার দিব, ওই নাম্বারের উপরে আমাদের প্রত্যেক মাসে একটা রেটিং আসবে, ওই রেটিংয়ের উপরে আমাদের নাম্বার দিবে, এবং আমরা বিজয়ী হব, প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবেই হবে, এবং আমরা পুরস্কৃত হব। তো কল সেন্টারের বেশ মজার অনেক অভিজ্ঞতা থাকে। মনে করেন যে একটা মজার অভিজ্ঞতা বলতেছি, আমার ফোন দিছে টাঙ্গাইল থেকে, হ্যাঁ তো টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় কথা বলতেছে, আমি না শুদ্ধ ভাষায় বলতেছি। তখন পরে টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় বলতেছে, নিজের ভাষা না কোন সুন্দরী বলে কই হেলাইছি। পরে বলতেছে আমার তো টাকা গাড়িটা নিয়ে গেছে গা। তখন কই হেলাইছি, স্যার আপনার কয় টাকা গাড়িটা নিছে? আইডি হাই, এই রেকর্ডিংটা স্যার এখানে হেলাইছে। আমার তো ডাক দিচ্ছে, কয় হ্যাঁ আপনি এই কাইটা নিছে, এটা কোন ধরনের ভাষা, এসব আঞ্চলিকতা এনে চলবো না। পরে বলবো যে আসলে কি স্যার, এটা ফার্স্ট মিস্টেক, আমি টাঙ্গাইলের মানুষ পাইছিলাম আমাদের নিজের। এই হচ্ছে কথা, যারা নিজের অঞ্চলের কোনো মানুষ কল দিয়ে বলে যে আমার এই প্রবলেম সেই প্রবলেম, তখন খুব বলতে ইচ্ছে করে যে আমিও টাঙ্গাইলের ছেলে, আমিও টাঙ্গাইলের সন্তান, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নাই। যেগুলো শিখায় সেই কথার বাহিরে একটা কথা বলা যাবে না, তবে চাকরি থাকবে না। অনেক কথা থাকে যেগুলো বলা যাবে না এখানে, যার কারণে বলছি না, আরও বিস্তারিত অনেক কিছু বলতে পারতাম। তো কল সেন্টার লাইফটা খুবই মজার লাইফ, এবং খুবই স্ট্রেস আছে, অনেক পেইন আছে। পেইনটা হচ্ছে যে অনেক রাত জাগতে হয় আপনার, তারপরে কথা বলার মানে অনর্গল কথা বলতে হয়। আরেকটা বিষয় হচ্ছে কল সেন্টারে যখন কল আসে তখন কল রিসিভ করা যায় না, অটো রিসিভ, মানে হুট করে একটা কল আসবে, আপনি ধরেন যে একটা অন্য খেলা আছেন, হুট করে চমকে যাবেন, তখন হ্যাঁ জি স্যার বলুন, খুব হেল্প করতে পারি। এরকম কল সেন্টারে কখনোই আপনি চাইলে কল আপনি কাটতে পারবেন না, মানে অনেকগুলো বিধিনিষেধ আছে। তবে আরেকটা বিষয় হচ্ছে প্রতিদিনের আপডেট, প্রতিদিন যখন আপনি ফ্লোরে যাবেন, যখন আপনি সার্ভিস দিবেন তার আধা ঘন্টা আগে
আধ ঘন্টা আগে মনে করেন যে আপনাকে একটা ব্রিফিং হবে, যেটাকে বলে ব্রিফিং। তো সেখানে গিয়ে প্রতিদিনই আপডেট, যে আজকের যদি কোনো নেটওয়ার্ক জনিত ইস্যু থাকে, বা আপনার যদি ধরুন যে নতুন কোনো অফার থাকে, এয়ারটেলের অফার বা যে কোনো অফার যদি থাকে, সেই অফারগুলোকে নতুন নতুন আপডেট, মানে একদিন তো এক ধরনেরই থাকে না, ওই একদিনে এক ধরনের অফারগুলো থাকে। না আগে জানান লাগে আধা ঘন্টা করে ক্লাস করে, প্রতিদিনই আধা ঘন্টা করে ক্লাস করে লাগে, ক্লাস করে যাইয়া পরে অনুকা ওই দিন যদি ওইরকম সমস্যা নিয়ে কাস্টমার ফোন দেয়, তখন এই কথাগুলো কল লাগে। দুনিয়াতে শৌখিন কোনো যদি পেশা থাকে, আমার কাছে মনে হয় যে কল সেন্টার আর রেডিও স্টেশনের পেশাটাই খুব শৌখিন পেশা। আর ওই যে আরেকটা হইতেছে ওই যে রিপোর্টার, যেটা হচ্ছে আপনার নিউজ প্রেজেন্টার, যেটা এটা মানে খুব ভালো লাগে এইগুলো। তো প্রতিদিন মনে করুন যে আপনারা যায় দেখবেন কল সেন্টার, যে কোনো কল সেন্টারে যায় দেখবেন যে 15-20 জন কইরা লাইনে খারে রয়েছে ইন্টারভিউ নিয়ে, পড়তে আছে। আর হেরাও কি করতেছে, ব্যাকেরই মনে করেন যে ট্রেনিং দিতে যে অনেকেই চাকরি ছেড়ে জায়গা, অনেকে এই করে নানান জায়গা। বেতন তো আসলে অত না, সীমিত বেতন, তো ওই সীমিত বেতন তো আবার বেতনের ঊর্ধ্বগতি অতটা হবো না, এই কারণে ভবিষ্যৎ অনুযায়ী অতটা নাই। কিন্তু আপনি কোনো মতো ভালো মতো এলাকা থাকলে চলা হবেন, তো সংসার কইরা ওই কাম কইরা যদি একদম বালাও পদে যাহার হইন তাহলে বালা, আর যদি খালি সিএসআর থাকুন তাহলে মনে করেন যে আনেরা মনে হয় না উনি বেশি দিন টিকা হবেন। কারণ আপনার যে বেতন থাকবে হেডার ঊর্ধ্বগতি হবে না, উনি আটকা থাকবো। যদি পদে উন্নতি হয় তাইলে মনে করেন যে কিছুটা হইতে পারে, যদি ট্রেনার হইতে পারেন বা তার চেয়ে ভালো কোনো পজিশনে যেতে পারেন, তবে সেটা হবে। আরেকটা কথা হচ্ছে যে কল সেন্টারে যারা জব নিতে চাচ্ছেন, কল সেন্টার আমি বলবো যে না, এটা আপনি যদি সেখানে অত কিছু নাও পান, তবে জীবনে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন সেখান থেকে। আনারা যে গল্প শুনতেছেন এর মধ্যেও কিন্তু আনারা ভিডিওতে লাইক দেখারেন, টাঙ্গাইলে পেশাল আমার এই চ্যানেলে যায় সাবস্ক্রাইব করা হারেন। হাস্তর তো কইতাছি, হাস্তর না, একদম রিয়েল ঘটনা। তার বাদে কই, একটা কল সেন্টারে চাকরি নেবার গেলে কি জিনিস জানা রাখবো? এক, টাইপিং জানা রাখবো। আর মোটামুটি একদম যে ধপাধপ টাইপিং ওইরকম দরকার নাই, অত ফাস্ট না হলেও চলবো। তো আন্নের আঙ্গুল যেটা জিনিস যাবো হেরা জানি হিনিস যায়, এটা আবার অন্যটা নাকি জানি ঘষানো গেলে হবো না, বুঝছেন? এখন যেটা আমাদের টিভি দিবেন সেটা আমরা জানি টিভি দেন, আস্তে টিভি দিলেও হবো, তয় কিন্তু আঙ্গুল জানি আবার ক মধ্যে দিয়ে হেরা স মধ্যে না যায়। এই তো একটা জিনিস জানা রাখবো। কল সেন্টার জবের জন্য বেসিক কম্পিউটার জানা বাঞ্ছনীয়, মানে জানতেই হবে কম্পিউটার। তারপর হচ্ছে আপনার জেনারেল নলেজ থাকার দরকার নাই মনে করি। কারণ কি জানেন, কারণ একটা কোম্পানি, ওই কোম্পানির যে জিনিসগুলো আছে বা যে প্রোডাক্টগুলো আছে, একটা প্রোডাক্ট, ওই কল সেন্টারের প্রোডাক্ট বলতে বোঝাইতেছি যে ধরেন যে একটা প্যাকেজ, যেমন আপনি 1 টাকা, আপনি 10 টাকা দিয়ে এত এমবি পাবেন, এত টাকার, এগুলো হচ্ছে প্যাকেজ। আর প্যাকেজ এগুলোই হচ্ছে প্রোডাক্ট। এখন আমরা যারা দোকান করি, মাল বেচি, আর আমরা যারা চাকরি বাকরি করি, সব কিছু কিন্তু কোনো একটা প্রোডাক্টের উপর নির্ভরশীল। যারা দোকান করে তারা ওই জিনিসটা বেচে, আর যারা মনে করেন যে পোলাহান পড়ায় হেরা কি বেচে, জ্ঞান বেচে। এই হচ্ছে কাহিনী। আর কল সেন্টারে কি বেতন রাখবো, কল সেন্টারে ওই জিনিসগুলাই, ওই প্যাকেজগুলাই আপনাকে বিক্রি করতে হবে, সেটা তাদের নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়ার মধ্যে, বা তারা কোন প্যাকেজটা কত টাকা, কোন প্যাকেজের কীরকম ডিমান্ড, কোন প্যাকেজ নিলে আপনার জন্য সাশ্রয়ী হবে, এই বিষয়গুলোই আপনাকে জানাতে হবে। এবং সেই মানুষকে আকৃষ্ট করতে হবে যে স্যার আপনি চাইলে কিন্তু এই অফারটি নিতে পারেন, এটা কিন্তু স্যার আপনাকে বেস্ট অফার আপনার জন্য। স্যার এই 4G অফারটি কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার যে নেটওয়ার্কে আওতায় আছেন সেখান থেকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারছেন। স্যার আপনি যদি এই অফারটি শর্ট কোড ডায়াল করে নেন তাহলে এত এমবি পাবেন। এবং স্যার আপনি যদি শর্ট কোড ডায়াল না করে আপনি যদি স্যার রিচার্জের মাধ্যমে অফারটি নেন, তবে আপনি স্যার এত টাকা পাচ্ছেন বা এত মেগাবাইট পাচ্ছেন। তো মজার বিষয় হইতেছে যে একজনে ভুল কইরা যদি
টেহা দিবাস দিয়া এমবি দিয়ে হালায়, বুঝছেন? টেহা দেয় না, টেহা বরবার নাকি অনেকে ভুলে গিয়ে জানে না যে কোনটা বললে কতই। তখন একমাত্র এয়ারটেলেই, একমাত্র কিনা এখন জানি না, তখন কাঁচাল যে শুধু রিফান্ড এয়ারটেলেই হইতো। 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে যে টাকাটা প্যাকেজটা কিনে হালাইছাল, এই প্যাকেজটা আবার মনে করেন যদি এমবি যদি না ফুরায় বা মিনিট যদি না ফুরায়, হ্যাঁ আবার এই টেহাটা দিয়ে ওটি কাইটে নেন গেত। এই সুবিধাটা আসাল, আমার এটা খুব ভালো লাগছাল। মেলা বুড়া দৌড়া মানুষ আছে যারা এমবি টেমবি দিয়ে নেট চালায় না, হ্যাঁ ওইসব ভিডিও মিনিট দেখে না, তাহলে কি এর নিকে হুদাই হ্যাঁ গো টেহাটি ফালানি না। এই কারণেই একমাত্র গ্রাহকদের সুবিধার জন্য আমি যে সার্ভিসটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে রিফান্ড সার্ভিস। ওই টাকাটা তাদেরকে সে আবার সেই মানুষটির কাছে আবার 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ব্যাক করে দেওয়া যায় এয়ারটেলে। সো সার্ভিসের দিক দিয়ে বলবো ভালোই। এখন আমি আসলে এটা প্রমোশন করার জন্য এখানে আসছি না, যে এয়ারটেল সিমের প্রমোশন করছি না। আমি জব করতাম এটাতে, তবে এয়ারটেল আমাদের এলাকার এদিক দিয়ে যদিও কম চলে বা কম বলা যায় না, এখন মোটামুটি ভালো বেশ বিগ একটা নেটওয়ার্ক। এয়ারটেল আর গ্রামীণ এই দুইটা নেটওয়ার্কটা আমার কাছে মনে হয় খুব শক্তিশালী নেটওয়ার্ক। বাংলা লিঙ্কও আছে বললে ভুল হবে, বাংলা লিঙ্কও আছে। তবে এখন জনপ্রিয়তার যে দিক দিয়ে বলা যেতে পারে যে এয়ারটেল ইয়াংদের জন্য এয়ারটেল বেস্ট। আর জিপি তো চিরচেনা, সেই বুড়া দুরা ব্যাকেই চালায়। গ্রামীণ তো একেবারে পাইকারি সরকারি। আর রবি বেছে কিছু সাশ্রয়ী মানুষ চালায়। তবে একটা মজার বিষয় কি জানুন, আপনারা অনেকেই মনে করুন যে এয়ারটেল আর রবি একই হয়ে গেছে। এক হয়েছে ঠিক আছে, কিন্তু আসলে এটার নেটওয়ার্ক এক হয়েছে। ধরুন একটা টাওয়ারের মধ্যে দুইটা বাড়ি, একটা এয়ারটেল একটা রবি এরকম। তবে এরকম না যে এয়ারটেলের সার্ভিস আর রবি সার্ভিস কি। আপনি এয়ারটেল কাস্টমারে ফোন দেখে রাখবেন যে ভাই রবির এই নাম্বারটা কত, হবে না। এয়ারটেলের কাস্টমার এয়ারটেলের কাছে, এয়ারটেল কাস্টমার কেয়ার, আর রবির কাস্টমার সার্ভিস রবির কাছে। তো যারটা ভিন্ন, প্রত্যেকটাই ভিন্নভাবে তারা পরিচালনা করে। আর বিষয়গুলো হচ্ছে যে আপনাকে সুন্দরভাবে কথা বলতে হবে। আপনি যতক্ষণ অফিসে থাকবেন ততক্ষণ আপনাকে সুন্দর শুদ্ধ বাংলায় কথা বলতে হবে। আর ইংরেজিটা জানাটা অতটা দরকার, ইংরেজিটা জানা সবারই দরকার, কেননা আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজিটা সবারই জীবনে যে কতটা প্রভাব ফেলবে ইংরেজি জানাটা, এবং সেটা ইতিবাচক নেতিবাচক কি কই না কই, যাই হোক খুব ভালো হবো আপনারা ইংলিশ শিখুন জানি। তো আপনাকে শুদ্ধভাবে যদি বাংলা বলতে পারেন তাতেই এনাফ, আর কিছু প্রয়োজন হবে না। আর হচ্ছে এখানে আঞ্চলিকতাটা থাকা যাবে না। যদিও এখন কথা হচ্ছে যে আঞ্চলিক ভাষাটা, আমি আঞ্চলিক ভাষা নিয়ে কথা বলি, আমার ব্যক্তিগত কিছু কথা বলি, যে আসলে আমার আগের অনেকগুলো ইউটিউব চ্যানেল ছিল, সেখানে আমি শুদ্ধ ভাষায় কথা বলতাম। এখন শুদ্ধ ভাষায় কথা বলতে ধরুন এক পর্যায়ে যে এমন হলো যে সবাই তো এইভাবে কথা বলে, তো একটু ডিফারেন্স কিছু করি। যেমন আমি একদিন মজা করে আঞ্চলিক ভাষায় ভিডিও বানাইছিলাম, কইলাম যে যদি আপনারা এই ভিডিওটা দেখুন তাহলে আমি আপনাকে ভিডিও বানাবো। তো এটার মধ্যে এমন সাপোর্ট পাইছি রে বাইরে ভাই, কি কোন মনে করেন যে আমার অ্যাবা করে যে উপর মেয়ে তুলা দিছে, কয় আপনি ভিডিও বানান মানছি দেখবো। তারপর থেকে আমি নাম দিলাম টাঙ্গাইলা পেচাল। টাঙ্গাইলের আঞ্চলিক ভাষাগুলোই আমি আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি। যদিও আমি এই যুগের পোলায় হান, তার বাদেও আমি চেষ্টা করি যে যতখানি জানি, আরও বইটই পড়ি। বই হেটা আঞ্চলিক ভাষায় একটা বই আছে টুক, ওই বই দেখেও মেলা কিছু শিখছি, মেলা কিছু জানি। এখন আজকে যেহেতু ভাষা নিয়ে কথা বলছি, আমাদের মায়ের ভাষা বাংলা ভাষার তো তুলনাই হয় না। তারপরেও চাকরির ক্ষেত্রে, জবের ক্ষেত্রে সেখানে কখনোই আঞ্চলিকতা ফুটাই না জানি, চাকরি থাকতো না। আর যদি ফুটাই না, তাহলে ওই যে যদি কোনো কলিগ থাকে যেগুলো খুব ক্লোজ, হ্যাঁ ও কয় বরিশাল্লা ভাষা, আন্নিও কয় টাঙ্গাইলা ভাষা, তাহলে সমস্যা নাই। কোনো অফিসারের সামনে বা ইয়ের সামনে তখন আঞ্চলিক ফুটাই না জানি। আর আঞ্চলিক ভাষা বন্দুক মধ্যে মানে এলাকায় হেরে আবার সেই শুদ্ধ ফুটাই না জানি।
তাইলে মনে করেন যে বন্ধুত্বে আরা বাইন আনেরে উল্টা ছেঁচা দিব যে হ্যাঁ ঢাকা থেকে 2 দিন ধরে আইয়া হাইরাছে, তুমি আবার শুদ্ধ মারাও না, নানান তা কব। তো আঞ্চলিকতার জায়গায় আর জবের ক্ষেত্রে আলাদা, দুইভাবে দেখবেন, তাতে আপনার লাইফে কোনো টেনশনই নেই, রিল্যাক্স। কথা হচ্ছে যে আজকে আমার যে কথাগুলো শেয়ার করলাম, হয়তো অনেকেই কিছুটা এখান থেকে কিছুটা জানতে পেরেছেন, তো কতটা উপকৃত হয়েছেন সেটা আমি বলতে পারবো না, যেহেতু লম্বা ভিডিও হয়তো বা কেটে 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 দেখেছেন, কিন্তু মাঝখানে আমি পুরো আমার লাইফের, তো এখান থেকেই বলছি যে আমার জবটা যখন হলো, তারপর প্রথম স্যালারি পেলাম ডাচ বাংলার মানে রকেটে। আপনার যখন স্যালারিটা আসে তখন যে কি ভালো লাগে, পরিশ্রম করে টাকা ইনকাম করা যে আসলে কতটা মজার, নিজে টাকা ইনকাম করা যে কতটা মজার, সেটা যে জব করে সে জানে। যখন বেতন দেয় তখন তার কাছে প্রতিটা বেতনের এটাই হয় একটা ঈদের দিনের মতো, ঠিক আছে? সো আমরা আর বেকার থাকবার চাই না, বুঝছেন? বেকার না থাইকে আমরা আহুন বেবাকে মিলে টুকিটাকি যাই পারি, কোনো কাম ছোড়ো না, কোনো কামই ছোড়ো না। আন্নে 1000 টাকার বেতন পাইন, সেটাও করুন, তো বই আনা থেকে কোনো একটা কাম করুন। কাম করলে আনে শৈল বালা থাকবো, আপনি যাইত যাব না, বুঝছেন? বইয়া থাকলে যাইত যাব, অত রাজার হালে বইয়া থাকলে রাজার দনও ফুরাই জায়গা, বুঝছেন? বইয়া টুকুস করে খাবার চাইলে। এই কারণে এক মুদ্রা টেহা বাঙ্গুন আর এক মুদ্রা টেহা আনুন, তাহলে সেন ঠিক মতো চলা হামেন। খালি বাংলেই তো কাম হইতেছে না। এই ডায়েরিটা আমার কল সেন্টারের একটা ডায়েরি। তো এই ডায়েরিটা তখন আমি কল সেন্টারে জব করছি 2019-এর লাস্টের দিকে। করোনা ভাইরাস এই যে আবো এই ডরের ঠেলাই বাধ্য থেকে পড়ছি ঢাকাতে, জানেন? আমি যখন বললাম আয়া পড়ার 10-15 দিন পরে শুরু হয়েছে এই যে করোনা ভাইরাস। আমি বাঁচছি, বুঝছেন? আমি তখনই ঢাকা ছেড়ে দিয়ে পড়ছি বাইতে, যে বইলাম এই তো করোনা ভাইরাস ছেড়ে দিলাম। এই যে করোনা ভাইরাস আইলো, চাকরিটা ছাড়লাম। আমি আসলে অবাক হয়ে গেলাম, কী ব্যাপার যে আমি চাকরি ছেড়ে দিলাম, তখনই দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল, একেবারে বইয়া পড়লো। হ্যাঁ, ইন্টারেস্টিং, মজার বিষয় দেখাই। এই বিষয়টা সত্যি অনেক মজাদার, যে মানুষকে কিভাবে ইমপ্রেস করবেন, এটা হচ্ছে আসল কথা। এটা প্রতিটা কল সেন্টারে আপনি কথা বলার ধরন, এই যে দেখেন এখানে লেখা আছে, আমি একটু পড়ে শোনাই যে কথা বলার ধরনটা কেমন হবে। অনুগ্রহ করে, মানে কথায় বলতে হবে যে স্যার অনুগ্রহ করে অপেক্ষা করুন, এগুলো বলতে হবে। কিভাবে সাহায্য করতে পারি বা সহযোগিতা করতে পারি, কিভাবে সাহায্য বা সহযোগিতা করতে পারি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনার সমস্যা বুঝতে পারছি, আমি আপনার সাথে একমত, আপনার কথা ঠিক, ধন্যবাদ। আপনার যখন আন্নের কোনো কাস্টমার কল দেওয়ার পর আন্নের তার সাথে একমত রাখবো, আন্নে যে সঠিক এটা জীবনে এখন যাব না, আন্নে ভুল হ্যাঁ সঠিক এটাই সবসময় কইয়া হ্যাঁ খুশি করে পরে সে নানের সার্ভিস দিয়ে রাখবো। আর এই যে জিনিসগুলা কন যাব না, আবার এনে বলা যাব আমি জানি না, কেউ একটা জিনিস দিগাইলে কন যাব না আমি জানি না, কন রাখবো ধন্যবাদ স্যার আমি চেক করে জানাচ্ছি, এই তো বলতে হবে। আর এটা কন যাব না আমি পারবো না, তখন কন রাখবো সম্ভব হলে আমার খুবই ভালো লাগতো স্যার। আর কন যাব না যে আপনি লাইনে থাকুন, বলতে হবে অনুগ্রহ করে সাথেই থাকুন, বিষয়টি চেক করে দেখছি। আপনাকে যা করতে হবে, আপনাকে আমি বলছি আপনি শুনুন, আপনাকে যা করতে হবে এই কথাটা কখনোই বলা যাবে না। আপনাকে বলতে হবে স্যার আপনি এটা করতে পারেন, এটা করা যেতে পারে, আপনি কি আমার কথা বুঝেন না, এই কথা জীবনে এখন যাবো না। এতটুকু রাগ করে করলে আপনার চাকরি ওই দিনই শেষ, এই জিনিসটা ধরে বাইকে দেবো। বলতে হবে আমি কি স্যার আপনাকে বোঝাতে পেরেছি, মানে দুষ্টা আন্নে কবেন যে আমি কি আন্নের বুঝাইছি, এই হচ্ছে কথা। তারপরে হচ্ছে যেটা নিয়ম সেটাই মানতে হবে। একটা নিয়ম তো আছে যে একটা নাম্বার এত নাম্বারে ডায়াল করতে হবে, একটা নির্দিষ্ট একটা নিয়ম না যে এই কোডটা ডায়াল করতে হবে। তখন এটা কোন যাব না যে যেটা নিয়ম
সেটাই মেনে নিতে হবে। বলতে হবে স্যার বর্তমানে সুযোগ নেই, থাকলে অবশ্যই করে দিতাম স্যার। তারপরে এটা বলা যাবে না যে আমাকে বলতে দিন, স্যার আপনি থামুন তো আমাকে বলতে দিন, এই কথা কখনোই বলা যাবে না। বলতে হবে সুযোগ দিলে স্যার আমি বিষয়টি আপনাকে খুলে বলতাম। তা এটা কোন যাব না, তাড়াতাড়ি সম্ভব, তাড়াতাড়ি সার্ভিসটা তাড়াতাড়ি দেওয়া সম্ভব না, একটু জুত করে থামছে ইন্নাখন যাব না। বলতে হবে ক্ষমা করবেন, প্রয়োজনের চেয়ে বেশি সময় নিয়ে নিচ্ছি। এই জিনিসগুলো একটা হচ্ছে ম্যাজিক্যাল ওয়ার্ডস, মানে এই কথাগুলো একটা জাদুর মতো কাজ করে। একটা মানুষকে যখন ইমপ্রেস করবেন বা তার সাথে কথা বলবেন, ইমপ্রেস অটোমেটিকলি হয়ে যাবে, যে বিষয়গুলো জানেন। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আপনি যার সাথেই কথা বলুন না কেন, আপনি সবসময় তাকে প্রাধান্য দিবেন এবং বলবেন যে আপনি ঠিক। একটা জিনিস একটা স্যারাই একজনে কইতাছে যে ভাই দেখ মোবাইলে একটা কি বাইরেছে, তখন তুই কবি যে এটা আমি তোর চেয়ে আগেই দেখছি, এই কথা কবেন না। কবেন যে ও আসলে তো সুন্দর, হায় হায় প্রথম দেখলাম ভাল লাগলো, তাহলে কি হবো, ও ওর মনটা খুশি হবো, আর আপনি দিন সাল করে দিলে হবো না। সেই কারণে এখানে বলতে হবে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। পরেরটা হচ্ছে আমি বুঝতে পারছি বিষয়টি খুবই দুঃখজনক। সে যে কইতাছে আমার ট্যাগেরটা নিছে গা, এটা কইছে এটা কইছে, তখন কোন বুঝি স্যার আমি আসলে ঠিকই বুঝতে পারছি স্যার, এটি খুবই দুঃখজনক, দুঃখ প্রকাশ করতে হবে। স্যার অনুগ্রহ করে সমস্যাটা আমাকে বিস্তারিত বলুন, আমি অবশ্যই সমস্যাটা সমাধানের বিষয়ে আপনাকে সহযোগিতা করব। এটা বলতে হবে, এটা বললে অবশ্যই খুশি হবে। কষ্ট করে বিষয়টি সম্পর্কে আমাকে জানানোর জন্য ধন্যবাদ, আমরা অবশ্যই বিষয়টি খুব গুরুত্বের সাথে বিবেচনা করব। একটা সমস্যার কথা বললে অবশ্যই এটা বলতে হবে যে কষ্ট করে বিষয়টি সম্পর্কে আমাদের জানানোর জন্য ধন্যবাদ, আমরা অবশ্যই বিষয়টি খুব গুরুত্বের সাথে বিবেচনা করব। দেখছেন নি কারবার, কত ফাইন কথা। হ্যাঁ যে কষ্টে আছে, হ্যাঁ যে কষ্ট করে টেহা কামাই করছে, টেহা যে খবলা দিয়া নিয়ে আই পড়ছেন আপনারা, এখন হ্যাঁ তো মাথায় আতাই হতে বুঝতেন না, বোঝেন না আসলেই আমরা খুবই কষ্ট পাইতেছি আপনার এই কষ্ট দেখে। এই তো অনুগ্রহ করে আমাকে বুঝিয়ে বলার সুযোগ দিন, এটা বলতে হবে যে স্যার অনুগ্রহ করে আমাকে একটু বুঝিয়ে বলার সুযোগ দিন, যদি কে আমার বুঝ কবার দেন আপনি জুত করুন, লাভ নাই, ঠাপাত করে মেরে দেবো, গপত করে যাবো গা। টেহা কামাই করা যাতা আছে, অত মজা না, বুঝছেন? মেলা নিয়মকানুন আছে, এনে জানবেন। তয় এখন মোটামুটি ব্যাক কল সেন্টারই একই, তয় প্রোডাক্টগুলো আলাদা। প্রোডাক্ট মানে এক এক কল সেন্টারে এক এক নিয়ম। তো আপনারা যারা যারা আমার দেখতেছেন টাঙ্গাইলা পেশাল শুনুন, জানুন আজকে 1 ঘন্টা বইরে আন্নে কথা কইতেছি, কারণ কি জানুন, এই কল সেন্টার এখনো মনের ভিতরে এমনভাবে গাইতে আছে, আমি বলা হয় না। আমি যদি আবার পাইতাম, আর এটা সুযোগ যদি পাইতাম অনু যাওয়ার নিগা, তাহলে আবারও গেতাম। সুযোগ আমি পামো, তাই আমি আর যাবো না। যদি অনু কাছে ভালো অপরচুনিটি পাই, তাহলে অনু কি এরে যাবো। তয় যারা এখনো বিয়া করি নেই, যারা আনম্যারিড, ঠিক আছে, যারা মনে করেন যে গুইরা ফিরা খাইতেছেন রিল্যাক্সে সুন্দরী মেয়েদের পাশে বসে আপনি কথা বলবেন, আপনি নিজেকে স্মার্ট দেখতে চান, আপনি নিজেকে সুন্দর করে রাখতে চান, তাদের জন্য কল সেন্টার আমি অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই আপনার জন্যই কল সেন্টার। আপনি নিজেকে সবার সামনে বলতে পারবেন যে সারা দুনিয়ায়, দুনিয়া কোন যাব না, আমরা এরকম ছিলাম, ধরেন যে আমরা সারা বাংলাদেশের যতগুলো এয়ারটেলের কল আসতো তার মধ্যে থেকে আমরা 40 জন ছিলাম। এই 40 জনের কারো না কারো কাছে আসতো কল, কারণ কল সেন্টার তখন একটা শাখা ছিল। এখন হয়তো বা আরেকটা হয়েছে, এয়ারটেলেরটা বলতে পারবো, সেটা যশোর এবং ঢাকায় দুইটাতে আছে। কিন্তু আগে একটা ছিল যে আমরা এক জায়গায় বসে আমরা পুরো বাংলাদেশ কভার করতাম। এই তো মজার বিষয়, এবং গর্বের সাথে বলতে পারতাম যে স্যার আপনি যে এয়ারটেলে কল করেন, সেই কল সেন্টারের সিএসআর হিসেবে আমি আছি। তো ভাল লাগতো আসলে। তো অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কিছুই পরিশ্রম, সব কিছু মিলিয়েই আমি বলবো যে কল সেন্টারে জব যারা করতে চান তাদের জন্য এটা খারাপ হবে না, ভালোই হবে। তবে জীবনে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। সেখানকার মানুষ সবাই অনেক
সত্যি অনেক আন্তরিক, কারণ তাদেরকে এমনভাবে গড়া হয় বা তাদেরকে এরকমভাবে ট্রেনিং দেওয়া হয়, আপনি সেখান থেকে বেরোয় এসে আপনাদের এলাকায় যদি কেউ নানান বাচ্চা তাচ্চা কুইয়া বকা দেয়, আন্নের কাছে মনে হবো এল্লা এর সে কত বকা দেয় আমার মানছে আপনি আইসা ফেলাই দিবেন। মানে আপনার রাগটাকে কন্ট্রোল করার মতো ক্ষমতা আপনার চলে আসবে আপনি যদি কল সেন্টার জব করেন। এবং আপনাকে অনেকে নানান ধরনের কটু কথা, নানান কথাগুলো যখন বলবে, এবং তখন সেই কথাগুলোর রিয়াকশনটাও কিন্তু আপনার সেই নর্মালি আসবে, আপনার কোনো রাশ ব্যবহার আপনার মাঝ থেকে আর বের হবে না। তখন আপনার মানে নিজস্ব একটা ব্যক্তিগতভাবে মানে নিজেকে মানুষ হিসেবে ভালোভাবে যদি করতে চান, কল সেন্টার জব অবশ্যই আপনার জন্য। সো বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে বলে যাচ্ছি যে আপনারা যারা টাঙ্গাইল অ্যাপেচাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এবং আশা করছি যে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব, আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। যারা এতক্ষণ ধরে এই লং টাইম আমার ভিডিওটি দেখলেন, আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ। সো ভালো থাকবেন সবাই, সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। টাঙ্গাইল অ্যাপেচাল সাবস্ক্রাইব কইরা আমার নগেই থাকবেন।